সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের উদ্যোগে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা একটি আলোচনা সিরিজের আয়োজন করেছি, যার শিরোনাম অর্ধশতবর্ষে বাংলাদেশের সংবিধান। আমরা এখন পর্যন্ত 16টি পর্বে সংবিধান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং প্রতিবারই বিভিন্ন পর্বে আমাদের প্রত্যেক বক্তা এসে আমাদেরকে তাদের জ্ঞানে এবং কর্মে উদ্বুদ্ধ করেছেন। এই পর্বটিও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা 17তম পর্বে উপস্থিত হয়েছি এবং আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় বিচারের রাজনীতি ও রাজনীতির বিচার, বাংলাদেশে আইন আদালতের বিবর্তন। আমাদের আজকের এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন আইন নিয়ে আলোচনা করি, আমরা সাধারণত ধারণা করি যে যারা আইন পড়ি বা পড়াই বা আইন পেশার সঙ্গে যুক্ত আছি তাদের জন্যই বুঝি সংবিধান, তারাই বুঝি সংবিধানের কাঠখোট্টা ব্যাপার নিয়ে আলোচনা করে। কিন্তু আমাদের বিশেষ করে আজকের যে আলোচনাটি, সেটি আমাদের সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং আজকে আমাদের এই বিষয়ে আলোচনা করতে বক্তা উপস্থিত হয়েছেন রাশেদ রাহম স্যার লিগ্যাল ইস্যুর গবেষক ও নির্বাহী সম্পাদক। স্যার, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আমরা আজকে বক্তার কাছে চলে যাব এই বিষয়ে তার প্রারম্ভিক বক্তব্যের জন্য, কিন্তু তার আগে আমি দর্শকদের জানিয়ে রাখি আমাদের আজকের পর্ব সংক্রান্ত বা বিষয় সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের লাইভে গিয়ে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সও করতে পারেন। আমরা সেই কমেন্ট থেকে বা আপনাদের ইনবক্সে সেই প্রশ্নগুলো থেকে আমাদের আলোচনা শেষ হলে আমাদের বক্তাকে সেই প্রশ্নগুলো উত্থাপন করব এবং আমাদের বক্তা আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবেন। এছাড়াও আপনাদের মতামত, অভিমত বা যে কোনো ধরনের পরামর্শ আমাদের জানাতে পারেন। রাশেদ স্যার, এখন আমি আপনার কাছে চলে যাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাই আমাদের আজকের বিষয় নিয়ে। ধন্যবাদ মেহবা। আমি বোধহয় মোটামুটি শুরু করতে পারি। শিরোনামটা আমরা যদি আবার উচ্চারণ করি, শিরোনাম হচ্ছে বিচারের রাজনীতি, রাজনীতির বিচার, বাংলাদেশে আইন ব্যবস্থা বা আইন আদালতের বিবর্তন। মোটামুটি আমরা যদি এটা ইংরেজি করি, এটা হচ্ছে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স। মানে বিচার বিভাগ কিভাবে রাজনীতি দ্বারা প্রভাবিত হয়, বিচার বিভাগের সঙ্গে রাজনীতির কি মিথস্ক্রিয়া হয়, তার ফলাফল কি হয়, তাতে লিগ্যাল কমপ্লেক্স, যেটা আইনজীবী সমাজ, বিচারক সমাজ, বিচার প্রার্থী, এই পুরো প্রক্রিয়ায় এই লিগ্যাল কমপ্লেক্সের কি ভূমিকা থাকে, এই বিষয় নিয়ে আসলে মূলত আমরা আলোচনা করব এক ধরনের হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ থেকে। মোটামুটি আমরা বলা যায় যে পাকিস্তান আমলের উপর আমরা হয়তো আমাদের আলোচনা জোর দেব। এর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই ব্রিটিশ কলোনিয়াল আমল এবং এর ফরগ্রাউন্ড হিসেবে বাংলাদেশকে আমরা টেনে আনবো। আমরা যদি প্রথমেই বলতে পারি, প্রাথমিকভাবেই আমরা মোটামুটি এক ধরনের সেটেল প্রিন্সিপালে বিশ্বাস করি বিচার বিভাগ সম্পর্কে, যে সাধারণত বিচার বিভাগ এক ধরনের নিরপেক্ষ এবং নিরীহ রেফারের ভূমিকা পালন করেন, বিশেষ করে রাজনৈতিক প্রক্রিয়ায়, রাজনৈতিক উত্থান পতনের ক্ষেত্রে। এবং রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতদের মধ্যেও দীর্ঘকাল আদালতের ভূমিকা নিয়ে, রাজনৈতিক প্রক্রিয়া আদালতের ভূমিকা নিয়ে বেশ মাতবল দেখা যায়নি। এবং বিভিন্ন দেশে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন দেশে এই যে সামরিক শাসন এবং অগণতান্ত্রিক একটা কর্তৃত্ববাদী একটা ব্যবস্থার উত্থান, এইসব বিষয়ে বিচার বিভাগের ভূমিকা খুব বেশি তলিয়ে আসলে কখনো দেখা হচ্ছিল না, অন্তত বলা যায় গত শতকের শেষ দিক পর্যন্ত। এবং বিচার বিভাগ মোটামুটি এক ধরনের ইমিউনিটি বলা যায় যে পেয়ে আসছিল, এক ধরনের নিরপেক্ষ, নির্বিষ এক ধরনের প্লেয়ার হিসেবে, যে তার রোল খুব সীমিত। তার রোল হচ্ছে আসলে বিবদমান কিছু পক্ষের, অন্তত নির্বাহী বিভাগ অথবা আইন বিভাগ, তাদের মধ্যে এক ধরনের সমস্যার সমাধান করা। তার বিশেষ রোল নেই। অনেকটা পজিটিভিস্টিক যে অ্যাপ্রোচ, তার ল অ্যাজ ইট ইজ, এর কোনো মোরাল অব্লিগেশন নাই, এর কোনো পলিটিক্যাল পন্ডারিংস নেই, ইনফ্লুয়েন্স নেই, এরকম একটা জায়গায় মোটামুটি এটা ছিল। কিন্তু দেখা যায় যে 20 শতকের একবারে শেষ দিকে সারা পৃথিবীতে কর্তৃত্ববাদের একটা নতুন একটা ওয়েভ শুরু হলো। আবার একই সঙ্গে দেখা গেল যে
সব জায়গায় জুডিশিয়াল রিভিউরও উত্থান ঘটলো। তা এখন আইনের পণ্ডিতদের মধ্যে বিশেষ করে যারা ক্রিটিক্যাল লিগাল স্টাডিজ, সোশ্যাল লিগাল স্টাডিজ, মানে যারা এই সব বিষয়ে আগ্রহী, তাদের মধ্যে দেখা গেল যে ধরেন র্যান্ড হার্শেল, তারপর হচ্ছে আমেরিকায় পথিকৃত এইসব বিষয়ে মার্টিন শেফারও তার কোর্স কম্পারেটিভ আলোচনা, এরকম একটা বই। তো এই সব জায়গায় দেখা গেল যে তারা মানে চিন্তা করে দেখলেন যে মানে কর্তৃত্ববাদের বিকাশও ঘটছে, আবার একই সঙ্গে দেখা যায় জুডিশিয়াল রিভিউর বিকাশ ঘটছে। মানে আদালতের ক্ষমতা বাড়ছে, কর্তৃত্ববাদের, মানে দুইটা তো ঠিক মানে একসঙ্গে যাওয়ার কথা না। তো এ তো একটা সমস্যাজনক একটা মানে অগ্রগতি এটা দেখা যাচ্ছে। তখন আসলে এই যে বিচারের রাজনীতি অথবা রাজনীতির বিচার, এই ধারণাগুলো নিয়ে বেশ আলোচনা হতে থাকে, বিশেষত গত 1-2 দশকে, মানে এই 21 শতকের পরবর্তী 2 দশকে এইসব বিষয়ে বেশ আলোচনা, বেশ অনেক লিটারেচার তৈরি হয়। বাংলাদেশে এই বিষয়ে এখনো পর্যন্ত আলোচনা খুবই সীমিত। ডক্টর রেদওয়ানুল হক তার আলোচনায় এটা আছে, এর বাইরে আমরা আসলে খুব কমই দেখতে পাবো। আর বাংলায় এবং বিশ্বত হচ্ছে এটা যেহেতু একটা মাল্টিডিসিপ্লিনারি একটা আলোচনা, এবং অন্য ডিসিপ্লিনের সঙ্গে এর যোগসূত্র তৈরি করে আলোচনা, এবং অন্য ডিসিপ্লিনের সঙ্গে বাংলা ভাষায় অন্যান্য মানে পাবলিক ফোরামে আলোচনা নিয়ে আসার উদ্যোগ আসলে বাংলাদেশে এখন পর্যন্ত খুব সীমিত। তো আমরা যদি দেখি আসলে কিভাবে কাজ করে, আসলে আমরা যদি প্রথমে বলি হচ্ছে বিচার বিভাগকে কিভাবে আসলে রাজনীতিকরণ করা হয়, তো এটা খুব মানে মোটামুটি খুব স্বাভাবিক যদি আমরা সাধারণভাবে যদি আমরা আলোচনা করতে চাই, তাইলে মানে দেখা যায় যে প্রথমে মানে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। ধরেন হচ্ছে জুডিশিয়াল রিভিউ আসলে কি? জুডিশিয়াল রিভিউ আসলে আদালতকে আইন বিভাগ এবং বিচার বিভাগের তার যে কাজ, কার্যক্ষেত্রের তার পরিধি, তার স্কোপ, ম্যান্ডেটের বাইরে কাজ করলে এই বিষয়ে মানে কি বলে এটাকে এক ধরনের ডিকটেট করার সুযোগ থাকে বিচার বিভাগের হাতে সংবিধানের মানে কি বলে বরাতে। তো এর মাধ্যমে কি হয় আসলে? এর মাধ্যমে সে আসলে কিন্তু সব সময় নির্বাহী বিভাগ যে প্রতিদিন যার হাতে তরবারি, বিচার বিভাগের হাতে তো কোনো রকম তরবারি নাই, তার হাতে কিছু ক্ষমতা আছে কিন্তু সে হচ্ছে মানে মানে তার হাতে কোনো ঢাল তলোয়ার নেই। তো তো যার হাতে তরবারি আছে সে আবার একই সঙ্গে যে আইন প্রণয়ন করে, তো মানে এদের সঙ্গে কিন্তু তার প্রতি মুহূর্তে ডিল আসলে করতে হয়। তার আসলে জুডিশিয়াল রিভিউ মানে সে যে আলাপ মানে সে যে সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্ত পালনের জন্য তার সব সময় নির্বাহী বিভাগের সিদ্ধান্তের উপরে, আমলাতন্ত্রের উপর নির্ভর করতে হয়। তার সব সময় আইন প্রণেতাদের প্রণীত আইন এটার বিচার করতে হয়। তার মানে হচ্ছে মানে আমরা যতটা এতদিন পর্যন্ত এক ধরনের ইউটোপিয়ান, এক ধরনের বিচ্ছিন্ন একটা পজিটিভিস্টিক এবং খুবই মানে লিগাল এজেন্সিয়ালিস্টের পজিশন থেকে দেখার চেষ্টা করছি কোর্টসকে এবং কোর্টসের মানে লিগাল কমপ্লেক্স, যেটা আমরা যদি বলি বিচারক, আইনজীবী এবং এই পুরো বিচার প্রার্থী, বিচার প্রক্রিয়া, পুরো জিনিসটাকে, এটা আসলে ঠিক ব্যাপারটা এত নিরীহ আসলে সবসময় হয় না। আমরা যদি শুধু একটা কানেকশনও তৈরি করি জুডিশিয়াল রিভিউ কি করে, তাইলেও আমরা বুঝতে পারবো আসলে মোটামুটি বলা যায় যে আইন এবং বিচার এইটা খুব মানে কি বলে সরল এবং একটা সমীকরণের মধ্যে দিয়ে সবসময় আসলে যায় না, যেভাবে আমরা আসলে দেখি রুল অফ লর যে ধারণা, এই ধারণাগুলো সবসময় কি বলে খুব সহজ সরল পথে মানে এগোয় না, অন্তত বাস্তব জীবনে, রাজনৈতিক বিবর্তনে। এইসব প্রক্রিয়া অন্তত আমরা গত মানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশেষ করে নতুন পোস্ট কলোনিয়াল যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর বিচার বিভাগ, লাতিন আমেরিকার এই দেশগুলোর বিচার ব্যবস্থা, আফ্রিকার বিচার ব্যবস্থা, তারপর হচ্ছে আমরা যদি দেখি এশিয়ার বিভিন্ন দেশের তো এই বিচার ব্যবস্থা, সিঙ্গাপুর, মিয়ানমার, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, তো এই বিষয়ে এখন এত বেশি মানে মানে স্যাম্পলিং হয়েছে, সার্ভে হয়েছে, তো আমরা মোটামুটি এরকম একটা আলাপে যেতে পারি আসলে যে বিচারকে আসলে প্রভাবিত করা যায়, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা যায়। এই আলোচনা খুব মানে সাধারণভাবে হয়তো এতদিন পর্যন্ত ছিল, কিন্তু এইটার একটা থিওরিটিক্যাল এবং মাল্টিডিসিপ্লিনারি জায়গা থেকে এবং এই এত বড় সার্ভেইং এর জায়গা থেকে এই আলোচনা ছিল না। এখন বিচার বিভাগকে আসলে রাজনীতিকরণ করা হয় কিভাবে, বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলোকে আসলে কিভাবে প্রভাবিত করা হয়? প্রধানত আমরা এটা বলতে পারি আসলে করা হয় হচ্ছে নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার মাধ্যমে। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি।
নিয়োগ প্রক্রিয়া আমরা আমাদের এখানকার ইতিহাস যদি দেখি, ধরেন মানে মোটামুটি বলা যায় যে আসলে বিচারক নিয়োগের প্রক্রিয়া মানে মাধ্যমে নির্বাহী বিভাগ বিচার বিভাগের উপর তার প্রভাব বিস্তার করে। তুলনামূলক গবেষণায় দেখা যায় আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া নয়, কোনো আদালত কি মাত্রায় রাজনীতিকৃত তা অনেকাংশে নির্ভর করে বিচারক নিয়োগের অনানুষ্ঠানিক রীতিনীতি বা সিলেকশন কালচারের উপর। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া যা হোক না কেন, বিচারক নিয়োগ দেওয়া হবে সরকারের রাজনৈতিক বিবেচনায়, যা কোথাও লিপিবদ্ধ নেই কিন্তু ব্যাপকভাবে অনুসৃত। মানে ঠিক এক ধরনের ফর্মাল নিয়োগ প্রক্রিয়া থাকবে, কিন্তু এর বাইরে অনানুষ্ঠানিক একটা প্রক্রিয়া থাকবে, সেটাই আসলে শেষ কথা। তো এটা হচ্ছে একটা বড় প্রক্রিয়া, বড় পদ্ধতি যেভাবে বিচার বিভাগকে প্রভাবিত করা হয়, এবং এর ফলে যেটা দেখা যায় যে উচ্চ রাজনীতিকরণের ফলাফল দ্বারাই বিচারকরা আইনের ভিত্তিতে নয় বিচারিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন রাজনৈতিক বা মতাদর্শিক বিবেচনায়। পাকিস্তানের আমরা যদি ইতিহাস দেখি, পাকিস্তানে আপনারা যদি একবারে শুরু থেকে দেখেন, পাকিস্তানে এই যে বিচার বিভাগের রাজনীতির মাঠে একটা বড় প্লেয়ার হিসেবে, বড় কুশীলব হিসেবে আবির্ভূত হওয়ার যদি আমরা একটা সহজ সরল একটা কি বলে এটাকে ধরেন কেস স্টাডি হিসেবে ধরতে পারি, তাহলে বিচারপতি মুনির পাকিস্তানের প্রধান বিচারপতি যিনি ছিলেন, এর আগে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তো ওনার জীবনী যদি আমরা দেখি, ওনার বিচারিক জীবন যদি আমরা দেখি, একটা সহজ কি বলে এটাকে আমরা করতে পারি আর কি, সিদ্ধান্তে কিছু কমন ফেনোমেনন আমরা আবিষ্কার করতে পারবো। বিচারপতি মুনির 1949 থেকে 54 সাল পর্যন্ত লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এই সময় ফেডারেল কোর্টের বিচারপতি পদ খালি হলো, তিনি আসলে সেই পদে যোগদান করেননি, কারণ তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে থাকার জন্য জেদ ধরেন। এমনকি তার জেদ এরকম ছিল যে 1951 সালে তার জুনিয়র বিচারপতি কর্নেলিয়াসকে ফেডারেল কোর্টের বিচারক করা হয়, কিন্তু তিনি নিজে আসলে বিচারক হিসেবে বহাল থাকেন। আমি জুনিয়র আমি এখানে সুপ্রিম কি বলে ফেডারেল কোর্টের বিচারক আমি হব না, আমি আসলে আমি হাইকোর্টের প্রধান বিচারপতি থাকতে চাই, এই প্রশাসনিক যে কি বলে ক্ষমতা, এটা আমি উপভোগ করতে চাই। তো এই যে এটা হচ্ছে বিচারকের যে কি বলে ইন্টিগ্রিটি, এই ইন্টিগ্রিটির সঙ্গে এটা একটা বড় ধরনের কি বলে দ্বন্দ্বের জায়গা। এরপরে আমরা যেটা দেখি আসলে এরপরে কি হয়, উনি লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি থাকলেন। 1954 সালে আবার উনি এরপরে যথারীতি এরপরে শেষ পর্যন্ত ফেডারেল কোর্টের বিচারক হন। কিন্তু এরপরে দেখা যায় যে 1954 সালে বাঙালি বিচারপতি আকরাম আসলে ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, এস.এম. আকরাম। তো তাকে ডিঙিয়ে তখন আবার মুনিরকে ফেডারেল কোর্টের প্রধান বিচারপতি করা হয়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়োগ প্রক্রিয়াতেও আসলে কি বলে এই রাজনৈতিক বৈষম্যের যে চেহারা সেটা আছে। এখানকার কি বলে এটাকে এখানকার শ্রেণী সম্পর্ক একই ধরনের হচ্ছে, রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের কায়েমি স্বার্থ গোষ্ঠী, এই গোষ্ঠীগুলা বিশেষ করে আমলাতন্ত্র এবং পশ্চিম পাকিস্তান নির্ভর আমলাতান্ত্রিক এক ধরনের ব্যবস্থা, এই ব্যবস্থার এক ধরনের কি বলে প্রতিফলন আমরা আসলে এই জায়গায়ও দেখতে পাই, বিচার বিভাগেও দেখতে পাই। 1956 সালের 23 মার্চ নাগাদ ফেডারেল কোর্টের প্রধান বিচারপতি 4 জন বিচারপতি নিয়ে বিচারের সংখ্যা ছিল 5, এবং ওই সময় দেখা যায় আরেকজন বিচারপতি ঢাকা হাইকোর্টের, উনি মাদ্রাজ থেকে পাকিস্তান অপশন দিয়ে ঢাকা হাইকোর্টে যোগ দেন, এই বিচারপতি শাহাবুদ্দিন। তো সেই বিচারপতি শাহাবুদ্দিনের প্রতি সরকারের বিশেষ আস্থা ছিল না। যখন 1954-55 সালে পাকিস্তানে গণপরিষদ ভেঙে দিলেন গভর্নর জেনারেল, ওই সময়ে দেখা যায় যে ওই ক্রিটিক্যাল মুহূর্তে সরকারের কি বলে এটাকে সরকারের প্রতি আনুগত্য পোষণ করেন এরকম বিচারপতি আসলে শাহাবুদ্দিন ছিলেন না। এই জন্য তাকে প্রায় 2 বছর ঢাকার গভর্নর, তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাকে ঢাকার গভর্নর করা হয়, এবং ওই 2 বছর উনি আসলে তার বদলে অ্যাডহক বিচারক হিসেবে ওখানে ঢোকানো হয় বিচারপতি এস এ রহমানকে, যিনি আগরতলা ওই যে ষড়যন্ত্র মামলা, যেটা ওই মামলার বিচারক যিনি ছিলেন, যে বর্ধমান হাউজে যার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়াটা আসলে পাকিস্তানের একবারে শুরু থেকেই এটা ছিল। এবং এরপরে আমরা যদি দেখি 1958 সালে যথারীতি
মানে 58 সালে সামরিক শাসন জারি হয় আইয়ুব খানের, এবং এর পরে দেখা যায় যে দোষো মামলার মাধ্যমে বিচারপতি মনির এক ধরনের সামরিক শাসনের স্বীকৃতি দেন, এবং এর পরে দেখা যায় যে বিচারপতি মনিরকে মানে সঙ্গে সঙ্গেই সামরিক শাসন জারি হওয়ার পরেই আসলে আইয়ুব খান এটা মানে কি বলে এটাকে তার পদ পদবি দিতে চান, কিন্তু মনির সরাসরি এটা নিতে রাজি হননি। কিন্তু 2 বছর পর 60 সালে উনি আইনমন্ত্রী হন, এবং আইনমন্ত্রী হওয়ার সময় বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেন। বিশেষ করে একটা আইনের কথা আমরা বলতে পারি, এটা হচ্ছে রাজনৈতিক দল আইন। এটা খুবই মানে এক ধরনের অগণতান্ত্রিক কালো আইন, এটা রচনাতে তার ভূমিকা থাকে। এবং আইয়ুব আমলে মোটামুটি বলা যায় বিশেষ করে 60-এর দশকে এই নিয়োগ প্রক্রিয়াটা পাকিস্তানে এক ধরনের কি বলে এটাকে ভয়াবহ রকমের মানে মানে অনানুষ্ঠানিক প্রক্রিয়া নির্ভর হয়ে পড়ে। আমরা মানে যদি দেখি মানে আসলে মানে আনুষ্ঠানিক প্রক্রিয়া কি ছিল, আনুষ্ঠানিক প্রক্রিয়া ছিল হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতিরা প্রদেশের সেরা আইনজীবীদের একটা তালিকা পাঠাবেন সুপারিশ আকারে, তা গভর্নরের কাছে যাবে, গভর্নর তার মন্তব্য সুপারিশ সহ পাঠাবেন পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে, তার সুপারিশ মন্তব্য সহ ফাইল যাবে কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়, সেখান থেকে প্রেসিডেন্টের কাছে। এইভাবে নির্বাহী বিভাগকে মোটামুটি আমলাতান্ত্রিক এবং প্রেসিডেন্টের মানে প্রেসিডেন্ট থেকে এক ধরনের কেন্দ্রীয় এক ধরনের অনুমোদন এর মাধ্যমে এই প্রক্রিয়া, এবং পুরোপুরি মোটামুটি এক ধরনের আমলাতন্ত্র নির্ভরতা এই প্রক্রিয়ার মধ্যে আছে। কিন্তু মানে এই প্রক্রিয়াও আসলে এই নির্বাহী প্রাধান্য দেয়া এরকম একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াও আসলে অনুসরণ করা হতো না। দেখা যেত যে মানে বিচারক আসলে নিয়োগ দেওয়া হতো খেয়াল খুশি মতো, বিভিন্ন ধরনের দেন দর বা দর কষাকষি ইত্যাদি এরকম আসলে এই এক ধরনের সিলেকশন কালচার এটার ভিত্তিতে। এবং মানে বিচারপতিদের ইন্টারভিউ নিতেন প্রেসিডেন্ট হাউসে প্রেসিডেন্ট, তাকে সহায়তা করতেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। মোটামুটি মানে যোগ্যতা নিরূপণের মানদণ্ডগুলো ছিল খুবই সাবজেক্টিভ, স্বেচ্ছাচারপূর্ণ এবং হাস্যকর মানে বলা যায় যে, এবং খুবই বিব্রতকর অনেক ক্ষেত্রে। মানে সাক্ষাৎকার প্রার্থীরা অপমানজনক, সাক্ষাৎকার প্রার্থীরা এক ধরনের অপেক্ষা রুমে বসে থাকতেন, একের পর এক ডাকা হতো, একজনকে 5-10 মিনিট রাখা হতো। আইয়ুব খানের কাছে সাক্ষাৎকার দিয়েছেন এমন এক ব্যক্তির বরাতে জানা যায় তাকে নির্বাচন করা হয়নি কারণ তার জুতো রং চঙে এবং পোশাকের সঙ্গে মানানসই ছিল না। আরেকজনকে বাদ দেওয়া হয়, তিনি সকালে মানে নাস্তা করার সময় অমলেটের হয়তো কোনো একটা অংশ তার কোমর বন্ধে পড়ে যায়, সেটা দাগ রয়ে যায়। তো এই যে মিলিটারি কি বলে এটাকে মানে কালচার, এবং এই পুরা মানে স্বেচ্ছাচারমূলক একটা এই ব্যবস্থা ছিল। এবং এরপরে আমরা যদি দেখি মানে এটা কিরকম ছিল, মানে এরপরে আমরা একটা সময় দেখবো যে আইয়ুব খান মানে কি করছেন, মানে উনি এই আসলে এই স্বেচ্ছাচারমূলক মানে এই প্রক্রিয়ার মধ্যে উনি আসলে শেষ পর্যন্ত কাদের নিয়োগ দিচ্ছেন? স্যার আমি আপনাকে একটু বাধা দিচ্ছি স্যার, আমরা আইয়ুব খান কি করেছিলেন সেখানে ফেরত যাব। স্যার আমি আপনাকে একটু অনুরোধ করব যে আসলে অনলাইনে আমরা এভাবে যখন কাজ করি এটা আমাদের জন্য বেশ অনেকটা সময় বেশ আমি বলবো যে অসুবিধাজনক হয়ে যায়। আমি যদি আপনাকে একটু কষ্ট দেই স্যার, আপনি কি একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করবেন, একটু যদি নিচের দিকে নেন ক্যামেরাটা, তাহলে আমাদের দর্শকদের আপনাকে দেখতে এবং আপনার কথা বুঝতে সুবিধা হতো। এখন কি ঠিক আছে? জি স্যার, অনেক ধন্যবাদ। এখন একদম সঠিক অ্যাঙ্গেলে রয়েছে স্যার। এখন আমরা আবার ফেরত যাব আইয়ুব খানের কাজ করবে। জি, দেখা যাচ্ছে যে মানে এই প্রক্রিয়ায় মানে এরকম একটা স্বেচ্ছাচারমূলক নিয়োগ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে আসলে মানে যারা খুবই স্বাধীনচেতা বিচারপতি, ধরুন পশ্চিম পাকিস্তানে কায়ানি, তিনি নিয়োগ পাচ্ছেন না। তিনি আসলে ধরেন হচ্ছে কখনো ফেডারেল কোর্টে নিয়োগ পান নাই, হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে অবসর নিতে হলো। আবার একই রকম ভাবে মানে পূর্ব পাকিস্তানে একজন মানে স্বাধীনচেতা একজন মানে বড় জুরিস্ট ছিলেন বিচারপতি মোর্শেদ, তাকেও শেষ পর্যন্ত এক ধরনের মানে বাধ্য হতে হয় পদত্যাগ করতে। এবং দেখা যায় যে মঞ্জুর কাদির একজন আইনজীবী, আইয়ুব খানের খুবই ঘনিষ্ঠজন, তাকে হঠাৎ করে তিনি আইনজীবী, তার বিচারকের মানে দায়িত্ব পালন করার কোনো ইতিহাস না থাকলেও তাকে পশ্চিম পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে। তো মানে এই প্রক্রিয়াগুলো খুবই মানে বিদঘুটে ছিল। দেখা যাচ্ছে যে রাজনৈতিক 1965 সালের নির্বাচনে তাকে সীমান্ত প্রদেশের এক নেতা সাহায্য করেছেন, ইউসুফ খট্টক, তার ভাইকে পশ্চিম পাকিস্তান হাইকোর্টের বিচারক নিয়োগ দেওয়া ছিল। তো বাজারে এইরকম কথাও চালু ছিল যে
সে রাজনীতিবিদ আসলে চেয়েছেন তার ভাইকে নিম্ন আদালতে সিভিল বা দায়রা বিচারক বানানো হোক, কিন্তু মানে তার হাইকোর্টে, কারণ হচ্ছে তার হাইকোর্টে ওকালতির কোনো অভিজ্ঞতা ছিল না। তো আইয়ুব খান তার বদলে তাকে হাইকোর্টে নিয়োগ দেন। তো কৌতুক করে বলা বলি করা হয় যে আইয়ুব খান আসলে জানতেনই না হাইকোর্টের নিচে মানে কোনো আদালত আসলে মানে আছে। তো এইটা ছিল পুরো প্রক্রিয়া। এবং এখানে ধরেন হচ্ছে মানে আমরা যদি বলি পূর্ব পাকিস্তান হাইকোর্টে আমরা যদি দেখি বিচারপতি সাত্তার, উনি অপশন নেওয়ার পরে তাকে আবার অবসর, হাইকোর্টের বিচারপতি অপশন নেন, এরপরে তাকে আবার পশ্চিম পাকিস্তানের অপশন নেওয়ার পরে মানে প্রথম ঘটনা তাকে আবার ওখানকার সুপ্রিম কোর্টের বিচারপতি করা হয়। আবার দেখা যায় যে বিচারপতি আমাদের এই প্রধান বিচারপতি ছিলেন পূর্ব পাকিস্তানের BA সিদ্দিকী, তাকে বারবার সিনিয়রিটি লঙ্ঘন করা হয়। তো এবং এই পুরো প্রক্রিয়া আমরা যদি দেখি এটার ধারাবাহিকতা আসলে আমরা বাংলাদেশেও মোটামুটি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এরশাদ আমলে আমরা দেখবো নিয়োগ প্রক্রিয়ায় অনেক রকমের ঝামেলা ছিল। তারপরে হচ্ছে আমরা 10 বিচারপতির নিয়োগ প্রক্রিয়া এরপরে জানি। তো এইটা হচ্ছে এক ধরনের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোটামুটি বিচার বিভাগের উপরে নির্বাহী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা চেষ্টা। এইভাবে আসলে এই প্রক্রিয়াকে, বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করার একটা চেষ্টা করা হয়। এর বাইরে আবার চেষ্টা করা হয় সিনিয়রিটি লঙ্ঘনের মাধ্যমে। এটা পাকিস্তান আমলে আমরা এর কিছু উদাহরণ আমরা পেয়েছি, এবং বাংলাদেশেও আমরা এর মানে প্রমাণ আমরা আসলে আমরা জানি এর বেশ উদাহরণ তৈরি আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করা হয় বিচার বিভাগকে প্রভাবিত করার জন্য, বিচারকদের নির্বাহী বিভাগে নির্বাহী পদে নিয়োগ দেয়া। এই চর্চাটা মোটামুটি আসলে এই 60-এর দশকেই আমরা বেশি দেখতে পাই। আমরা দেখতে পাই যে ঢাকা হাইকোর্টের একজন বিচারপতিকে কেন্দ্রীয় আইন সচিব করা হয়। তো কেন্দ্রীয় আইন সচিব মানে হচ্ছে যিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বসেন, নির্বাহী বিভাগের ক্ষমতার স্বাদ পান। তো মানে একটা পর্যায়ে উনি আসলে নির্বাহী বিভাগে বিচার বিভাগের মুখপাত্র হতেন। এইভাবে মোটামুটি বিচার বিভাগকে নিয়ন্ত্রণে রাখার একটা প্রক্রিয়া হয়, এবং একের পর এক বিচারককে আইন সচিব পদে নিয়োগ দেওয়া হয়। এবং আমরা দেখবো যে বিচারপতি সাত্তার, যাকে আসলে সুপ্রিম অবসর ভাঙিয়ে সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হয়েছিল, তাকে 1970 সালে নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়। এবং বাংলাদেশে আমরা এটার মানে এক ধরনের অব্যাহত চর্চা দেখতে পাই। 1975 সালে আমরা দেখতে পাই বিচারপতির রাষ্ট্রপতি হচ্ছেন এই 75-এর এই ভয়াবহ ঘটনার পরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিচারপতি সাইম রাষ্ট্রপতি হচ্ছেন, প্রধান আইন প্রশাসকও তিনি হচ্ছেন। এরপরে বিচারপতি AKM নুরুল ইসলাম 1977 সালে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন। বিচারপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি হচ্ছেন। এরশাদ আমলেও আমরা দেখতে পাই যে বিচারপতি F আহসান উদ্দিন চৌধুরী উনি রাষ্ট্রপতি হচ্ছেন, বিচারপতি নুরুল ইসলাম উপ রাষ্ট্রপতি হচ্ছেন। এবং 1990 সালের পরে মানে আমরা যদি দেখি গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ, এবং এরপরে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, এবং এরপরে নির্বাচন কমিশনে বিভিন্ন, এবং এখন আমরা দেখতে পাই আইন কমিশন এবং প্রেস কাউন্সিলে। এবং এটা এই যে এক ধরনের বিচার বিভাগকে নির্বাহী বিভাগের সঙ্গে এবং নির্বাহী ক্ষমতার স্বাদ বিচারিক ব্যক্তিদের মানে দেয়া, এর মাধ্যমে মোটামুটি আসলে বিচারে মানে বিচার বিভাগের এক ধরনের যে ইন্টিগ্রিটি, এর যে একটা বিশেষ চরিত্র, এর যে একটা বিশেষ বৈশিষ্ট্য, এবং এর যে একটা বিশেষ প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আসলে বিভিন্নভাবে মানে এটাকে ডিসইন্টিগ্রেট করা হয় এবং এটাকে বিভিন্নভাবে প্রভাবিত করা হয়। তো এইগুলোর ফলাফল আসলে দেখা যায় যে আসলে বিচারিক প্রক্রিয়ার উপরে শেষ পর্যন্ত এসে পড়ে। এইটা আমরা যদি এই মোটামুটি এই আলোচনা দিয়ে আমরা যদি ধরি যে কিভাবে বিচার বিভাগকে, বিচারিক প্রক্রিয়াকে রাজনীতিকরণ করা হয়, আমরা সাধারণভাবে এই আলোচনা এখানে এটা মানে কমা টানতে পারি। এবং এরপরে আমরা মানে আরো কিছু হয়তো আমরা পরে যোগ করতে পারবো সময় পেলে, যে আসলে কিভাবে মানে অনেক সময় দেখা যায় যে আসলে বিচারপতিদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়, বিভিন্ন ধরনের আইন করা হয়, আবার অনেক সময় প্রণোদনা দেওয়া হয়, সময় বাড়ানো হয়, বিচারপতিদের বয়সের মেয়াদ সীমা, এটা মানে সেই আইয়ুব আমলে, ইয়াহিয়া খানের আমলে আমরা দেখেছি এটা হয়েছে। এরপরে বাংলাদেশে কয়েকবার অন্তত আমরা এটা দেখেছি। এবং অনেক সময় দেখেছি আদালতের এখতিয়ার সংকোচন করা হয়। মানে এইটা আমরা দেখেছি যে এরকম হয়েছে, একটা মামলায় মানে মামলা চলাকালীন সময় আসলে আমরা কোর্টের কি বলে এখতিয়ার সংকোচন করতে দেখেছি। এর আরেকটা প্রক্রিয়া আসলে বিচার বিভাগের সঙ্গে, আমরা এরপরে যদি আলোচনায় যাই, বিচার বিভাগের সঙ্গে রাজনীতির মিথস্ক্রিয়া কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে আসলে রাজনীতি আসলে কিভাবে মানে ক্রমেই বিচার বিভাগ কিভাবে ক্রমেই রাজনৈতিক বিষয়গুলিতে মানে যুক্ত হয়ে ওঠেন। একটা হচ্ছে রাজনৈতিক বিচার বিভাগকে রাজনীতিকরণ করার বিভিন্ন ধরনের প্রচেষ্টা, বিভিন্ন ধরনের
কৌশল। আরেকটা হচ্ছে আসলে মানে রাজনৈতিক প্রক্রিয়াকে একসময় বিচার বিভাগের উপরে আরোপ করা, মানে বিচার বিভাগের কাজের মধ্যে এই রাজনৈতিক সমস্যার সমাধানগুলোকেও বিচার বিভাগের উপরে ঠেলে দেয়া। এইটাকে আমরা মানে যদি বলি, এই আলোচনাকে আমরা আসলে বলতে পারি রাজনীতির বিচার। আসলে মানে যখন আসলে বিচারক মানে এবং বিচার বিভাগ শুধু আসলে মানে তার কাছে আসা মানে ইস্যুস গুলো, এই বিবাদগুলো নিষ্পত্তি করেন না, উনি আসলে দেশের রাজনীতি এবং নীতি প্রণয়ন প্রক্রিয়ার একজন বড় এক ধরনের কুশীলব আকারে হাজির হয় মানে যখন বিচার বিভাগ। এখন এইটা কিভাবে হয়? মোটামুটি দুইটা প্রবণতাকে আমরা নির্ধারণ মানে করতে পারি। সেটা হচ্ছে যে রাজনীতি কিংবা প্রশাসকদের ক্ষমতা কমিয়ে আদালত বা বিচারকদের ক্ষমতা বাড়ানো, অর্থাৎ আইনসভা কিংবা মন্ত্রিসভা থেকে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আদালতের কাছে হস্তান্তর করা। আরেকটা প্রবণতা হচ্ছে বিচারিক এখতিয়ারের বাইরের বিষয়, মানে সাধারণভাবে যেগুলো বিচার বিভাগের এখতিয়ার মনে করা হয় না, এর বাইরের বিষয়গুলো বিচারিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিয়ে আসা। এটা আমরা যদি ধরতে পারি তাহলে দেখা যায় যে আমরা মানে এই বিষয়টা বোঝার জন্য আমরা রেন হার্শেলের মানে তত্ত্বায়ন আমরা দেখতে পারি। উনি আসলে 20 শতকের শেষ দিকে বিভিন্ন দেশে ছদ্ম গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে বিচার বিভাগ ও রাজনীতির মিথস্ক্রিয়া বিশ্লেষণ করে এই ধারণাকে স্পষ্ট করেছেন। তার মতে আসলে রাজনীতির বিচারীকরণ হলো রেজিমের মৌলিক নৈতিক সংকট, জননীতি সংক্রান্ত প্রশ্ন, রাজনৈতিক বিতর্ক সমূহ মোকাবেলা করার ক্ষেত্রে আদালত এবং বিচারিক মাধ্যমের উপরে অভূতপূর্ব নির্ভরশীলতা। মানে মানে এই প্রথম দেখা যায় যে আমরা যখন দেখি যে হঠাৎ করে একই সঙ্গে কর্তৃত্ববাদের মানে এক ধরনের প্রবণতা বাড়ছে, আবার একই সঙ্গে জুডিশিয়াল রিভিউ কেন বাড়ছে। এতদিন পর্যন্ত ধারণা করা হতো জুডিশিয়াল রিভিউ আসলে মানে যেটা হয় যে নির্বাহী মানে স্বেচ্ছাচারিতাকে নিয়ন্ত্রণ করে, তারপর হচ্ছে আইন বিভাগের স্বেচ্ছাচারিতাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু মানে তখন আবিষ্কার করা গেল যে না, এই জুডিশিয়াল রিভিউ মানে কি বলে এটাকে এক্সটেন্ড করার মাধ্যমে আসলে মানে কর্তৃত্ববাদী শাসকও তার স্বার্থ উদ্ধার করতে পারে। সে মানে তার বিভিন্ন ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত বিচার বিভাগের মাধ্যমে আসলে সে এটাকে মানে নিজের সুবিধা মতো সে আদায় করে নিতে পারে। এবং মানে 3 ধরনের প্রক্রিয়া উনি দেখিয়েছেন যে কিভাবে হয়। মানে আমরা মানে বিচারিক মানে যখন আসলে একটা মানে আমরা দেশের বিচার বিভাগে আমরা যখন এটা দেখতে পাবো, তখন আমরা কিভাবে বুঝবো যে আসলে এখানে এক ধরনের রাজনীতির বিচারীকরণ হচ্ছে। তো উনি বলছেন যে রাজনৈতিক পরিসরে আইনি ডিসকোর্স, জার্গন, বিধি প্রক্রিয়া, নীতি প্রণয়ন প্রক্রিয়া, এইগুলো এক ধরনের এইগুলোর বারবারন্ত দেখতে পাবো। হঠাৎ করে আমরা দেখতে পাবো যে মানে আইন, সংবিধান, নীতি এইগুলার ব্যাপারে বেশ জোর গলায় শোনা যাবে রাজনীতিবিদদের মুখে। এই ব্যাপারে বিশেষ ভক্তি দেখানো যাবে, আইনের শাসনের কথা বেশি বেশি বলা হবে। কিন্তু মানে আসলে চলবে এটা মানে এই যে টিম গেন্সবার্গ, তামির মোস্তফা এরা তাদের কাজের মধ্যে দেখিয়েছেন আসলে চলবে রুল বাই ল, রুল অফ ল না। শেষ পর্যন্ত মানে এটা এক ধরনের মানে প্রচুর আলাপ আলোচনা চলবে সংবিধান নিয়ে, অধিকার নিয়ে, মানে কিন্তু শেষ পর্যন্ত এটা হবে আসলে রুল বাই ল, মানে ইনস্টেড অফ রুল অফ ল। তো আরেকটা উনি আরেকভাবে আমরা বুঝতে পারবো যে এখানে রাজনীতির বিচার করা হচ্ছে এবং বিচারীকরণ হচ্ছে, সেটা হচ্ছে যে মানে মোটামুটি জননীতি সংক্রান্ত বিষয়ে বলি, এগুলো মীমাংসার ক্ষেত্রে আদালতের ভূমিকার ব্যাপ্তি বৃদ্ধি, যেমন রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যকার ক্ষমতা সীমা নির্ধারণ। এটা আমরা দেখতে পাবো যে পাকিস্তানে আপনারা দেখবেন যে আমরা 1963 সালের যে মামলা আব্দুল হক ভার্সেস স্টেট, ওই মামলা আমরা দেখতে পাবো, ওই যে 3 মন্ত্রীর মামলা যেটা ফজলুল কাদের চৌধুরী, ওই মামলা আমরা দেখতে পাবো মোটামুটি এইটা কিন্তু একটা বড় ধরনের নির্বাহী এবং রাজনৈতিক প্রশ্ন। এই প্রশ্নটাকে আমরা আসলে মোটামুটি বিচার বিভাগের মাধ্যমে মানে রাজনীতির মাধ্যমে এটা মানে আদালতের মাধ্যমে একটা মীমাংসার জায়গা তৈরি হচ্ছে, যেখানে যদিও আদালত আসলে এক ধরনের শক্তিশালী অবস্থান নিচ্ছে তুলনামূলকভাবে ওই সময়ে মানে কি বলে এটাকে ওই সময়ের পরিস্থিতি অনুযায়ী। কিন্তু আবার দেখা যাবে যে এর বিপরীতে আমরা যদি দেখি পরের বছরই আরেকটা মামলা আছে, সেটা হচ্ছে যে মৌলিক গণতন্ত্র নিয়ে মামলা, যে এখানে মানে এইখানে আগের মামলার মতো এখানেও প্রধান বিচারপতি পূর্ববঙ্গের বিচারপতি মোর্শেদ রায় দেন, এবং সেই রায় পরবর্তী রায়ে দেখা যাবে যে এই রায় আসলে সুপ্রিম কোর্টের নাকচ করে দিচ্ছে, এর মধ্যে এক ধরনের প্রাদেশিকতার গন্ধ পাচ্ছে, এবং এর মধ্যে পুরো আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্রের স্কিম এটা এক ধরনের দুর্বল হয়ে পড়ে, নড়বড় হয়ে পড়ে। এরকম একটা জায়গা থেকে মোটামুটি দেখা যায় যে খুব বেশি লিগালিস্টিক জায়গায় না গিয়ে এরকম একটা মানে জায়গায় পলিটিক্যাল এক ধরনের বিবেচনা এবং এক ধরনের এই মামলাগুলো বিচার করা। আমরা দেখতে পাচ্ছি যে মানে কোর পলিটিক্যাল কোশ্চেন গুলো আসলে
ওই সময় আমরা দেখতে পাচ্ছি যে এটা এভাবে তৈরি হচ্ছে, মানে বিচার বিভাগের মাধ্যমে, এবং এই প্র্যাকটিসটা তখন থেকেই আসছে। এবং সর্বশেষ একবারে প্রবণতা একবার আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাবো কিভাবে আসলে রাজনীতিকে মানে মানে খুব জুডিশিয়ালাইজেশন করা হয়, এক ধরনের জুরিস্ট্রিক্সির পথে এগিয়ে যায়। সেটা হচ্ছে যে আসলে মেগা পলিটিক্স বা পিওর পলিটিক্স, এটা কিভাবে, এটাকে মানে মেগা পলিটিক্স পিওর পলিটিক্স মানে একবারে পিওর পলিটিক্যাল কোশ্চেন, যেটা মানে কি বলে এটাকে, রেজিম পরিবর্তন অথবা নির্বাচন, এরকম জায়গাগুলোতে আসলে এই পিওর পলিটিক্স, নির্বাহী বিষয়, সামষ্টিক পরিচয়, জাতি নির্মাণ, অর্থনৈতিক ব্যবস্থা, এইসব ক্ষেত্রে আসলে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয় বা আদালতকে সিদ্ধান্ত দিতে দেওয়া হয়। তো এই একবারে পিওর পলিটিক্যাল কোশ্চেন গুলো, মৌলিক এক ধরনের মানে রাজনৈতিক মানে যে সিদ্ধান্তের জায়গাগুলো থাকে রাষ্ট্রের বিভিন্ন পর্বে, বিভিন্ন রকমের উত্থান মানে পতনের জায়গায়, তো এই সব জায়গায় বিচার বিভাগকে ইনক্লুড করা। তো এইটা দেখা যায় যে মোটামুটি বিচার বিভাগকে, ওই যে আমরা দেখতে পাচ্ছি যে মানে অ্যাপারেন্টলি মনে হবে যে বিচার বিভাগের ক্ষমতায়ন হচ্ছে, জুডিশিয়াল রিভিউ বাড়ছে, এবং এটা করা হয় মূলত মোটামুটি পিআইএল দিয়ে। আমরা যেটাকে এটার মানে কি বলে, এখানকার বিবর্তন সম্পর্কে আমাদের এক ধরনের রোমান্টিক মানে কি বলে, এক ধরনের কি বলে মানে খুবই সরল এক ধরনের মানে মূল্যায়ন হয়তো আছে, কিন্তু একই সঙ্গে এটা অনেক ক্ষেত্রে মানে আমাদের বিচার বিভাগ এবং এই প্রক্রিয়াকে এক ধরনের সে ট্রিভিয়ালাইজেশনও করে, ট্রিভিয়ালাইজেশন করে, এবং এটা আসলে মানে বিচার বিভাগের সঙ্গে মানে 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 প্লে উইথ করার আসলে প্রচুর স্কোপও তৈরি করে। তো এইটাও এই জায়গা থেকেও আসলে এটা দেখার সুযোগ আছে। তো আমরা যদি মানে কিছু উদাহরণ যদি আমরা দিই পরিষ্কার, যে পিওর পলিটিক্সকে আসলে কিভাবে মানে পিওর পলিটিক্সকে আসলে কিভাবে আদালতের কাছে নিয়ে আসা, এবং এর মাধ্যমে অনেক ক্ষেত্রে দেখা যায় আদালতকে এক ধরনের মানে সে বিতর্কিত বিষয়গুলো আসলে নিজের ঘাড়ে নেবে না, সে আদালতকে দিয়ে এই জিনিসগুলো তৈরি করবে, মানে আদালতকে দিয়ে এই কথাগুলো বলাবে। ধরেন হচ্ছে সে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, এই জিনিসগুলো সে নিজে বলবে না যে আমি মানে আমার আসলে বৈধতা আছে, আর আদালতের তো একটা স্বাভাবিকভাবে আদালতের কাজ হচ্ছে মানে সে সালিশ করে। তো সুতরাং সালিশ যে করে সেই মানে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আসলে এক ধরনের কি বলে এটাকে ইয়ে পাওয়া, রিক্রি পাওয়া, তো মানে এটা তার জন্য স্বস্তিকর। তো এটা আমরা যদি দেখি পাকিস্তানের শুরু থেকেই, পাকিস্তানের প্রথম বড় সাংবিধানিক এক ধরনের দুর্যোগ তৈরি হয় 1954 সালে, যখন গণপরিষদ ভেঙে দেন গভর্নর জেনারেল, বিচারপতি মনির প্রধান বিচারপতি, এবং যথারীতি দেখা যায় যে আদালত মোটামুটি বলা যায় যে সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়। এই এক ধরনের রাজনৈতিক অবিমিশ্রকারিতা যেটা দেখা যায়, এটার একটা সহযোগের ভূমিকা অবলম্বন করা। এবং দেখা যায় যে 1958 সালে যখন সামরিক শাসন জারি করা হয়, তখনও প্রধান বিচারপতি মনির এবং বিচার বিভাগ দেখা যায় যে একই ভূমিকা অবতীর্ণ হয়। এবং আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে এই বিচারপতি মনিরের এই মানে বড় বড় মামলাগুলোর প্রায় সব জায়গায় বিচারপতি কর্নেলিয়াসের যে ডিসেন্টিং জাজমেন্ট, এগুলোর ব্যাপারে আমাদের এক ধরনের প্রশংসা সূচক এক ধরনের কি বলে এটাকে মানে মানে আমাদের দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। কিন্তু খেয়াল করে দেখা যাবে শেষ পর্যন্ত দুজন হয়তো বিপরীত মেরুতে অবস্থান করছেন, কিন্তু শেষ পর্যন্ত এই যে মানে এক ধরনের পলিটিক্যাল ইন্টারভেনশন, আনডিও পলিটিক্যাল ইন্টারভেনশন এক্সারসাইজ, এই জায়গাটাকে আসলে প্রশ্ন করার জায়গা কেউ তৈরি হচ্ছে না। মানে যে সিদ্ধান্ত মানে জাস্ট সিদ্ধান্ত নেওয়ার জায়গা, ধরেন হচ্ছে বিচারপতি মুনির বলতেছেন যে ডক্ট্রিন অফ নেসেসিটি, বিচারপতি মুনির বলতেছেন ক্যালসনের থিওরিকে উনি কি বলে এটাকে মানে এই অ্যাবিউজিভ ভাবে উনি ব্যবহার করছেন, এবং ব্যবহার করে বলছেন যে মানে বিচারপতি কেউ যখন মানে বিপ্লব সফল হলেই সুতরাং এটা এক ধরনের যুক্তিগত তৈরি করে। কিন্তু এর বিপরীতে কর্নেলিয়াসের যে মানে ডিসেন্টিং জাজমেন্ট গুলো আমরা ডিসেন্টিং বলেই প্রশংসায় দেখি, সেখানে কি দেখা যাবে, দেখা যাবে যে উনি বলতেছেন যে না মানে ঠিক আছে সংবিধান এখানে কার্যকর না, কিন্তু মানুষের অধিকার আসলে ন্যাচারাল ল এর মাধ্যমে আমরা আসলে আমরা মানুষের অধিকার, এই যে মৌলিক অধিকারগুলো ন্যাচারাল ল এর অংশ, সুতরাং এইগুলা মানুষজন মানে কি বলে এটাকে মানুষ পাইতে পারে। এই বক্তব্য কিন্তু আমরা মানে এই কর্নেলিয়াসের এই বক্তব্যগুলো আমরা দেখতে পাবো না। বিচারপতি মুনির যেখানে বলছেন যে না সামরিক শাসন জারির সঙ্গে দেখা যাচ্ছে যে সংবিধানের যে মৌলিক অধিকারের যে মানে অধিকারগুলো এগুলো আর বলবৎযোগ্য থাকছে না, কিন্তু আপনি কর্নেলিয়াসের বক্তব্যে এটা পাবেন না যে না সংবিধান আসলে হচ্ছে না, বরং উনি বলছেন যে না ঠিক আছে সংবিধান অনুযায়ী আমরা পারছি না, আমরা ন্যাচারাল ল অনুযায়ী পড়ছি। তার মানে হচ্ছে যে এই যে এক ধরনের হয়তো প্রত্যক্ষ এবং পরোক্ষ এক ধরনের ট্যাসিট এক ধরনের রিকগনিশন, এই যে এই মানে কি বলে এটাকে পলিটিক্যাল ইন্টারভেনশন গুলোর,
এবং এই বড় ডিজাস্টার গুলোর এটা বিচার বিভাগের কাছ থেকে পাই আমরা। এটা আমরা এরপরে আমরা দেখতে পাবো যে আপনি যদি দেখেন 69-এ যখন আইয়ুব খান ক্ষমতা ছাড়েন, উনি ক্ষমতা ছাড়ার কথা সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে, কিন্তু স্পিকার তখন ছিলেন আব্দুল জব্বার খান। তো আব্দুল জব্বার খান একে তো হচ্ছে রাজনীতিবিদ, তার উপরে বাঙালি, সুতরাং তার কাছে ছাড়া যাবে না, উনি ইয়াহিয়া খানের কাছে ছাড়েন। এখন ইয়াহিয়া খান যখন ক্ষমতা আসেন তখন বিচার বিভাগ খুব স্বাভাবিকভাবেই যে মানে পূর্ব পাকিস্তান এবং দুই পাকিস্তানেই মোটামুটি বিচার বিভাগ একদিন 2 দিন তারা কার্যবিরতি দেয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে যে মানে আবারও তো একই ধরনের সামরিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। তো তারা শেষ পর্যন্ত অপেক্ষা করেন যে প্রধান বিচারপতি কি বলেন, পাকিস্তানের প্রধান বিচারপতি। দেখা যাচ্ছে যে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন যে এটা আমাদের দায়িত্ব না, আমাদের কাজ হচ্ছে কাজ চালিয়ে যাওয়া। এবং দেখা যায় এর মাধ্যমে মোটামুটি আবার এই দ্বিতীয়বারের সামরিক শাসন এইটাও মোটামুটি বৈধতা আসলে এখানে আমরা পাই। আমরা বাংলাদেশ আমলে যদি দেখি, বাংলাদেশ আমলে আমরা অন্তত অন্য আলোচনাগুলোতে আমরা দেখি, বিশেষ করে বিচারপতি খায়রুল হকের যে পরের এই যে ত্রয়োদশ সংশোধনী মামলা, এইগুলোতে আমরা যে মানে কি বলে এটাকে, আমরা যদি দেখি পাকিস্তান বিচার বিভাগের রোলের এক ধরনের অ্যাপোলজিস্টিক একটা অবস্থান আমরা দেখতে পাই, যে বিচার বিভাগ সামরিক শাসনকে অনেক সময় বৈধতা দেওয়ার কাজ করেছে, কিন্তু চতুর্থ সংশোধনী বিচার বিভাগের কাছে এসেছে কিনা এই আলোচনাটা আমি অন্তত আমাদের এই লিটারেচারে পাইনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চতুর্থ সংশোধনীও আসলে এক ধরনের মানে আমাদের বিচার বিভাগের কাছে এসেছে, এটা বিচার করার সুযোগ বিচার বিভাগের ছিল। এটা একবারে আমরা যদি দেখি 1974 সালেই একটা মানে নির্বাচন, সম্ভবত ঠাকুরগাঁয়ের একটা নির্বাচনের বিবাদ, এটা আদালতের কাছে আসে, কিন্তু আদালত যথারীতি এবং আরেকজন আমরা যদি ধরি বিচারপতি মুনির, যেরকম আমরা দেখতে পাবো পাকিস্তান আমলে, আমরা এখানে যদি বিচার বিভাগ এবং রাজনীতির সম্পর্ক মিথস্ক্রিয়া এইগুলা বোঝার জন্য আমরা আসলে বাংলাদেশ আমলে একজন বিচারপতি, অসাধারণ মেধাবী বিচারপতি দেখতে পাবো, তিনি হচ্ছেন আসলে বিচারপতি মুনিম, এএফ মুনিম। এবং আপনারা জানেন দেখবেন যে আসলে বিচারপতি মুনিমের বই আছে লিগ্যাল অ্যাসপেক্টস অফ মার্শাল ল, এবং মোটামুটি বিচারপতি মুনির যেভাবে আসলে মানে এই পুরো পাকিস্তান আমলে এই মানে সামরিক আমলাতান্ত্রিক যে মানে সরকার ব্যবস্থা, যে ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থাকে যেভাবে স্বীকৃতি দিয়েছেন বিচারপতি মুনির, অন্তত আমাদের এখানে এই কাজটা বেশ মানে মুনিম অন্তত আমরা দেখবো প্রথম 2 দশকে আমরা এই কাজটা করতে দেখবো। এই 74 সালের যে মামলার কথা আমি বলছি, এই মামলাতেও আমরা বিচারপতি মুনিরকে আমরা দেখতে পাই। এটা হচ্ছে লুৎফর রহমান বনাম নির্বাচন কমিশন 27 জিয়ালের একটা মামলা, 278 পৃষ্ঠা, এবং সেখানে দেখা যাচ্ছে যে মানে ইন্টারিম এই নতুন এই সংশোধিত সংবিধান অনুযায়ী, নতুন সংশোধনী অনুযায়ী 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট ইন্টারিম অর্ডার পাশ করার ক্ষমতা, মানে এই হাইকোর্টের ইন্টারিম অর্ডার ক্ষমতা পাশ করার ক্ষমতা চতুর্থ সংশোধনের মাধ্যমে সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছে কিনা। বিচারপতি মুনিব এবং বিচারপতি সাইমের বেঞ্চ পর্যবেক্ষণ দেন, যেহেতু নির্বাচন কমিশনের রায় এই মুহূর্তে স্থগিত না করলেও আবেদনকারীর কোনো ক্ষতি হবে না, সুতরাং পরবর্তী একটি তারিখে নির্বাচনের বিষয় মীমাংসা করা হবে। এবং মোটামুটি তারা এই যে এই প্রশ্নটা এবং এই চতুর্থ সংশোধনীর মাধ্যমে এখানকার সাংবিধানিক যে বড়সড় পরিবর্তন, এই পরিবর্তনকে তারা অ্যাড্রেস করতে অস্বীকার করে, এটা আমরা এটা দেখতে পাই। তো এরপরে আমরা দেখতে পাবো জেনারেল জিয়ার আমলে আমরা যদি দেখি, একই রকম ভাবে আমরা দেখতে পাবো বিচার বিভাগ এই কি বলে সামরিক শাসনের স্বীকৃতি দিচ্ছে, এবং মানে এই আলোচনা সবসময় এই সিদ্ধান্তেও আসছে। অনেক ক্ষেত্রেই পাকিস্তান আমলের রায়ের যে এই ভূত আমরা দেখতে পাই তাদের উপর আছর পড়ছে, এবং সেখানে তারা বিভিন্ন সময় বলছেন যে আসলে সামরিক আইন মানে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, সাংবিধানিক যে প্রাধান্য সেটা অনেক ক্ষেত্রে তারা মানে সেটা যে এই ব্যাপারে তারা স্বীকৃতি দিচ্ছেন, সাংবিধানিক প্রাধান্য নষ্ট হয়েছে সামরিক শাসনের মাধ্যমে। আমরা দেখতে পাবো যে 1978 সালে 3 জুন নির্বাচনের তারিখ ঠিক হয়, সেনা প্রধান সামরিক আইন প্রশাসক 28 এপ্রিল বিধি সংশোধন করে নির্বাচন পথে বাধা উনি দূর করেন। বিচারপতি শাহাবুদ্দিন রিট আবেদনটি সংক্ষিপ্তভাবে খারিজ করে এবং বলেন যে সংশোধনের মাধ্যমে প্রধান নির্বাচন প্রশাসকের সামরিক আইন প্রশাসকের নির্বাচনে দাঁড়াতে কোনো বাধা নেই, এবং এই সংবিধানে উনি কোন রকম অসদুদ্দেশ্য মানে কোন ধরনের ইল ইন্টেনশন উনি দেখতে পান না, এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান উনি দেখতে পান না। আবার আমরা যদি দেখি 82 সালে এরপরে এরশাদ আমলে, এরশাদ যখন নতুন করে সামরিক শাসন জারি করে, আমরা দেখবো যে একই ধরনের সিদ্ধান্ত আমরা সলিমুল্লাহ মামলায় দেখতে পাবো। তো মোটামুটি দেখা যাচ্ছে যে এই যে জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স এর মাধ্যমে শেষ পর্যন্ত কর্তৃত্ববাদী ব্যবস্থা, এই ব্যবস্থার জন্য এক ধরনের স্বীকৃতি, রেজিমের বৈধতা, ওই যে প্রধান
যে মানে কি বলে এটাকে রাজনৈতিক প্রশ্ন, প্রধান প্রধান বিতর্কিত বিষয়গুলো সে আদালতের মুখ দিয়ে বলিয়ে নেয়া, মানে আদালতকে কর্তৃত্ববাদী শাসন দীর্ঘস্থায়ী করার জন্য ব্যবহার করা, এই প্রক্রিয়া অন্তত আমরা এর মাধ্যমে দেখতে পাবো। এটা আমরা আমাদের এরপরের আলোচনাগুলোতে আমরা দেখতে পাবো, এরপরের পর্ব রাজনৈতিক পর্ব 1990, 2006 ওই সময় আমরা দেখতে পাবো। এবং এবং এরপরে যদি আমরা দেখি ওই সময় দেখবেন যে হরতাল নিয়ে আলোচনা আছে, সংসদে ওয়াকআউট নিয়ে বিচার বিভাগের সিদ্ধান্ত আছে, সাবেক প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নির্বাচন করবেন কিনা এই বিষয়ে বিচারপতিরা এই বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন, নির্বাচন কমিশন বিচারপতি নির্বাচন কমিশনার হতে পারবেন কিনা স্বাভাবিক বিচারপতিরা, এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি বিচারপতিদের সিদ্ধান্ত নিতে হচ্ছে, এই বিষয়গুলো আসলে কোর্টের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। এবং সেনা তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এটার একটা চূড়ান্ত একটা রূপ আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রধান রাজনৈতিক সব সিদ্ধান্ত আসলে বিচার বিভাগের মাধ্যমে নেওয়া হচ্ছে। এই ধরনের হচ্ছে মানে আমরা যদি বলি ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে তাদের মোটামুটি রেজিমের বৈধতা, এই জিনিসগুলো একটা আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়ায় জুডিশিয়ালাইজেশন করার মাধ্যমে পলিটিক্সের রাজনীতির এক ধরনের বিচারীকরণ করার মাধ্যমে আমরা এটা দেখতে পাবো। এবং ত্রয়োদশ সংশোধনী মামলার মাধ্যমে আমরা এটা দেখতে পাবো। আমরা দেখতে পাবো 2014 সালের নির্বাচনের পরে আব্দুল সালাম মামলায় যখন এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের নির্বাচনী বিধানকে চ্যালেঞ্জ করা হয়, আমরা তখন আদালতের ভূমিকা দেখতে পাবো, ষোড়শ সংশোধনী মামলায় দেখতে পাবো। তো এই যে পুরো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি আদালতকে এক ধরনের কর্তৃত্ববাদী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য, কর্তৃত্ববাদী সিদ্ধান্তগুলো মানে মোটামুটি এগুলাকে তাদের মানে টিকিয়ে রাখার জন্য, কর্তৃত্ববাদী সিদ্ধান্তগুলো, কর্তৃত্ববাদী প্রক্রিয়াগুলোকে বজায় রাখার জন্য, এগুলোকে সামনে নিয়ে আসার জন্য এবং মোটামুটি নিরাপদ একটা অবস্থান তৈরি করার জন্য দেখা যাচ্ছে আদালতকে ব্যবহার করা হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে। এবং এখানে আমরা যদি দেখি এক ধরনের বিচার ব্যবস্থাকে আত্মনিয়ন্ত্রণে উৎসাহিত করা হয়। বিচার বিভাগ এই সময়ে দেখা যায় যে এরকম হলে, এই যে যখন অতি জুডিশিয়ালাইজেশন হয় এবং যখন এরকম বিচার বিভাগকে একভাবে হচ্ছে প্রথমে হচ্ছে রাজনৈতিকরণ করা হয়, এরপরে হচ্ছে বিচার বিভাগের উপর এরকম রাজনৈতিক সিদ্ধান্তগুলো মানে মানে চাপিয়ে দেওয়া হয়, শেষ পর্যন্ত দেখা যায় বিচার বিভাগ আসলে এক ধরনের মানে সেলফ রিস্ট্রেইনড। বিচার বিভাগ বিভিন্ন ধরনের তখন কি বলে সোশ্যাল, পলিটিক্যাল এবং ইনস্টিটিউশনাল মানে সিদ্ধান্তের উপরে তার বিচার বিভাগের সিদ্ধান্ত, তার সিদ্ধান্তগুলো তখন দিতে হয়, তার সিদ্ধান্তগুলো ওইভাবে প্রভাবিত হয়। তো মোটামুটি আমরা যদি দেখবো যে আসলে মানে ওই সময় কি হয়, মানে এরকম শেষ পর্যন্ত এই প্রক্রিয়ার মাধ্যমে আদালত এবং আইনকে মোটামুটি মানে দেখা যায় যে কর্তৃত্ববাদী ও গণতান্ত্রিক একটা ব্যবস্থার মানে মানে সুবিধা আদায়ের জন্য, ব্যবস্থার পক্ষে সুবিধা আদায় করার জন্য আইনকে ব্যবহার করা যায় এরকম প্রক্রিয়ায়। তো আমি বোধহয় মোটামুটি এখানে আপাতত থামতে পারি, আপনাদের প্রশ্নে বাকি অংশটুকু আলোচনা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আজকে আসলে অনেক কিছু জানতে পারছি যে বাংলাদেশের আইন আদালতের বিবর্তনের আলোকে বিচারের রাজনীতি ও রাজনীতির বিচার কাকে বলে সেই ব্যাপারটা সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা সাধারণত যে কাজটা করি যে আমরা প্রথমে বক্তার যদি কিছু বলার থাকে সেগুলো শুনি, এর পরবর্তীতে আমরা আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশনের পক্ষ থেকে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর মাধ্যমে আলোচনা চালিয়ে যায় এবং পরবর্তীতে দর্শকের কাছ থেকে যদি কোনো প্রশ্ন, পরামর্শ বা মতামত এসে থাকে সেগুলো আমরা তুলে ধরি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পক্ষ থেকে আপনার প্রতি স্যার যে প্রশ্নগুলো আছে সেদিকে। তার আগে আমি দর্শকদের একটু মনে করিয়ে দিই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা পরামর্শ থাকে আমাদের লাইভের কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা যেহেতু লাইভ চলছে সাথে সাথে আপনাদের প্রশ্নগুলো দেখব এবং সেগুলো আমরা পরবর্তীতে বক্তার কাছে তুলে ধরবো। স্যার, আমরা যা দেখছি বর্তমানে আসলে যে আদালতের আচরণ এবং বিচারের রাজনীতি এ দুটো কিন্তু একে অপরের প্রতিফলনের কাজ করে কিছু কিছু ক্ষেত্রে। স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে কর্তৃত্ববাদী শাসনের জামানায় আদালতের আচরণটা কেমন হয়, এবং স্যার এটার সাথে আমার একটা পরিপূরক প্রশ্ন আছে আপনার কাছ থেকে, যেটা শুনছিলাম যে সামরিক আমলে, সামরিক শাসন আমলে আসলে আপনি যেটা বলছিলেন যে কিভাবে আমাদের বিচারকদের নিয়োগ হয় এবং সেখানে কিভাবে রাজনীতি চলে যায়, সেই ব্যাপারেও স্যার জানতে চাই যে সামরিক শাসনের বৈধতা দেবার ক্ষেত্রে বিচার বিভাগের রাজনীতি কিভাবে কাজ করে।
জি, ধন্যবাদ। মানে এই দ্বিতীয় প্রশ্নের উত্তর বোধহয় আলোচনায় কিছুটা এসেছে। প্রথম প্রশ্নের উত্তর যদি আমরা দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আসলে এরকম পরিস্থিতি আদালত কিভাবে কাজ করে। তো এইটা আসলে আমি যদি উদাহরণ দিই, কাজ আছে হচ্ছে এই বিষয়ে পলিটিক্যাল ইনজাস্টিস নামে কাজ আছে অ্যান্থনি পেরেইরার। এটা হচ্ছে ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা নিয়ে কাজ আছে। রুল বাই ল, পলিটিক্স অফ কোর্স ইন অথরিটারিয়ান রেজিমস, টম গিন্সবার্গ এবং তামির মুস্তাফার। এই বিষয়ে কাজ আছে লিসা হেলবিকের, উনি কাজ করেছেন চিলি নিয়ে। এরপরে কাজ করেছেন আর্জেন্টিনা নিয়ে, কাজ করেছেন হ্যালমেকে, গ্রাটচেন হ্যালমেকে। তো এই সব আলোচনা থেকে, এইসব রিসেন্ট কাজ থেকে আমরা যেসব কি বলে এটাকে প্রবণতা দেখতে পাই যে বিচার বিভাগ কিভাবে কাজ করে, অথবা রাজা কাজ করেছেন 2012 সালে বেরিয়েছে সিঙ্গাপুর নিয়ে। তো এইগুলো কিভাবে কাজ করে, তো বিচার বিভাগরা কিভাবে সিদ্ধান্ত নেয়, তো তারা কিছু তথ্য হাজির করেছেন। একটা তথ্য হচ্ছে যে আপনারা দেখবেন যে আমরা পাকিস্তান আমলের উদাহরণ যদি দিই, আপনারা দেখবেন যে বিচার বিভাগ কখনো মানবাধিকারের পক্ষে সোচ্চার অবস্থান কি বলে এটাকে নিচ্ছে। আমরা যদি দেখি 1958 সালে সামরিক শাসন জারি হওয়ার পরে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সরকার বিভিন্ন ধরনের দুর্নীতি মামলা, তারপর হচ্ছে নিরাপত্তা আইনে মামলা করছে। তো দেখা যাবে যে কোন একটা সিদ্ধান্তে আবুল মনসুর আমাদের বিরুদ্ধে মামলা, ওই মামলায় বিচারক রায় দিচ্ছেন, কনটেক্সট মোটামুটি আলোচনাগুলো একই রকম, তারা দুজনই মন্ত্রী ছিলেন, তাদের দুজনের মধ্যে দুর্নীতির অভিযোগ, কিন্তু সিদ্ধান্ত এক এক ক্ষেত্রে এক এক রকম হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আপনারা যদি দেখেন 1963-64 সালে আপনারা দেখবেন যে একই বিষয়ে মামলা হচ্ছে, ধরেন ইত্তেফাককে নিষিদ্ধ করা হচ্ছে, ইত্তেফাকের উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, জরিমানা আরোপ করা হচ্ছে যে ছাত্রদের আলাপ আলোচনা, ছাত্রদের রাজনীতি বিষয়ে খবর ছাপানোর জন্য। তো এই বিষয়ে এক রায় দিচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে অন্য আরেক একই রকম বিষয়ে একই মেটারে অন্য আলোচনায় বিপরীত রায় দিচ্ছেন। আবার দেখা যাবে যে আপনারা দেখবেন যে আমাদের বাংলাদেশ আমলে আপনারা দেখবেন যে সামরিক শাসন মোটামুটি 75 থেকে 90 পর্যন্ত আপনারা দেখবেন যে সামরিক শাসনের অন্তত বেশ বড় অনেকগুলো সুযোগ তৈরি হয়, যেখানে সামরিক শাসনকে চ্যালেঞ্জ করার বিচার বিভাগের পক্ষ থেকে জুডিশিয়ালি সুযোগ তৈরি হয়। কিন্তু এটা বিচার বিভাগের পক্ষ থেকে করা হয়নি, করা হয়েছে 1989 সালে। 1989 সালে কখন, যখন আসলে মোটামুটি এরশাদের পতন চূড়ান্ত, এরশাদ ওই সামরিক রেজিমের পতন চূড়ান্ত, তখন আসলে 1989 সালে দেখা যায় বিচার বিভাগ তার খুবই বোল্ড একটা সিদ্ধান্ত নিচ্ছে। তো এরকম বিচার 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 বিভাগের এরকম আচরণকে আসলে গবেষকরা এটার একটা নাম দিচ্ছেন, এটাকে বলতেছেন তারা হচ্ছে আসলে স্ট্র্যাটেজিক ডিফেকশন। স্ট্র্যাটেজিক ডিফেকশনটা কিরকম? স্ট্র্যাটেজিক ডিফেকশন হচ্ছে যে বিচারকরা রাজনৈতিক পরিবেশের সঙ্গে সাধারণত নিজেদের মানিয়ে নেন, তারা তাদের ক্ষমতার ব্যাপ্তি ও সীমা সম্পর্কে সচেতন থাকেন এবং ক্ষমতাসীনদের সম্ভাব্য রাজনৈতিক পতনের আকাঙ্ক্ষা অপেক্ষায় থাকেন। কর্তৃত্ববাদী আমলে আদালত সমূহ শাসকদের হাতের খেলনাতে রূপান্তরিত হয়, এই অনুমানও তাদের আরো দায় মুক্তি দেয়। তারা ভুলে থাকেন গণতান্ত্রিক শাসনের মতো, শাসনামলের মতো কর্তৃত্ববাদী আমলে বিচারকদের বন্ধুর পথ পাড়ি দিতে হয়। মোটামুটি তারা যেটা করেন, তারা মাঝে মাঝে হয়তো সাময়িকভাবে কিছু রেজিমের বিরোধী কিছু সামান্য চাপ তৈরি করে এরকম কিছু রায় হয়তো দেন, কিন্তু রেজিমের কোর স্বার্থ, প্রধান স্বার্থ রেজিমের, যেটাতে রেজিমের আসলে কি বলে এটাকে বৈধতা অবৈধতার প্রশ্ন, তার দীর্ঘস্থায়িত্বের প্রশ্ন, স্থায়িত্বের প্রশ্ন, এইগুলো তৈরি হয়, এইসব ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেন না। তারা অপেক্ষায় থাকেন আসলে কখন নড়বড়ে হতে থাকবে এই কোন একটা রেজিমের পরিস্থিতি। তো রেজিমের পরিস্থিতি যখন তারা দেখতে পাবেন যে রেজিম মোটামুটি নড়বড়ে, যে কোনো মুহূর্তে পতন হতে পারে, তখন তারা রেজিমের বিরুদ্ধে বেশ শক্ত অবস্থান নিতে দেখা যায়। অথবা এই যে এই বিবেচনা, যে স্ট্র্যাটেজিক এক ধরনের কৌশল হিসেবে তারা আসলে অনেক ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। আরেকটা জায়গায় দেখা যায় যে আরেকটা উদাহরণ, এটা হচ্ছে হিলবিকের 2007 সালের কাজ। ওই সময় উনি দেখাচ্ছেন যে আসলে জেনারেল অগাস্তো পিনোশের নেতৃত্বে দক্ষিণ আমেরিকার সবচেয়ে নন্দিত গণতান্ত্রিক দেশ চিলির ক্ষমতা দখল করে সেনাবাহিনী, অভ্যুত্থানের পর সেনাবাহিনী প্রেসিডেন্ট ভবন বোমা মেরে উড়িয়ে দেয়, কংগ্রেস বা সংসদ বন্ধ করে দেয়, রাজনৈতিক দলসমূহ নিষিদ্ধ করে, আমলাতন্ত্রের ছাঁটাই অভিযান চালায়, কিন্তু আদালতকে সম্পূর্ণ অক্ষত রাখে। বিনিময়ে চিলির বিচারকরা সেনা শাসনকে বৈধতা দেয়। সুপ্রিম কোর্ট প্রকাশ্যে জেনারেল পিনোশের ক্ষমতা দখলকে সমর্থন করে এবং ঘোষণা করে হেবিয়াস কর্পাস মামলা আদালতকে তার জরুরি এখতিয়ার প্রয়োগের পথে বাধা হয়ে প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভূত হয়েছে হেবিয়াস কর্পাস মামলা। 73 থেকে 83 পর্যন্ত এক দশকে প্রায়
4400টারই বেশি, মানে 4400টির বেশি হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হলে আদালত মাত্র 10টা রিট অনুমোদন করে, 10টা ছাড়া বাকিগুলো খারিজ করে দেয়। তো মোটামুটি মানে এই যে গণতান্ত্রিক আমলে শিক্ষিত, প্রশিক্ষিত এবং নিয়োগকৃত বিচারকরা নির্লজ্জভাবে জোর গলায় পুনরাবৃত্তি করতে থাকেন মিলিটারি আইনের শাসন, মিলিটারি আসলে আইনের শাসন পুনরুদ্ধার করার কাজ করছে, যদিও জেনারেলরা মানে আসলে সংবিধান আসলে মানে তারা তো সংবিধানকে রীতিমতো মকারি বানায় রাখছিল, কিন্তু বিচার বিভাগ বারবার মানে বলে যাচ্ছিল যে মানে সেনাবাহিনী আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল হচ্ছে যে বেসামরিক শাসন পুনরুত্থানের পরেও সামরিক কর্তৃত্ববাদীদের তৈরি আইনি কাঠামোকে স্বীকৃতি দিয়ে থাকে বিচার বিভাগ। তো এই যে বিপরীতে উনি উদাহরণ দেখাচ্ছেন যে ব্রাজিলের 64 সালে সামরিক শাসন জারির পর সুপ্রিম কোর্ট শুধু নয়, অধস্তন আদালত এবং সামরিক আদালত সমূহ রাষ্ট্রীয় নিরাপত্তার নামে সেনাবাহিনীর সংবিধান লঙ্ঘনের ঘটনাকে চ্যালেঞ্জ করে গেছেন। এবং শেষ পর্যন্ত এরকম হয়েছে প্রধান বিচারপতিকে মানে অনেক বিচারপতিকে তাদের বিচারপতিদের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, অনেক বিচারক পদত্যাগ করতে হয়েছে, শেষ পর্যন্ত প্রধান বিচারপতিকেও পদত্যাগ করতে হয়েছে। তো হিলবিগ যেটা দেখাচ্ছেন আসলে এটা মানে মূলত হচ্ছে হিস্ট্রিক্যাল এক ধরনের এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর একটা মানে কারণে এই জিনিসটা হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা আগে কিছুটা এই পজিটিভিস্ট পজিশনের কথা বলেছি, এক ধরনের হিস্ট্রিক্যাল এপলিটিজম বিচার বিভাগের মধ্যে এটা এক ধরনের কাজ করতে পারে। মানে এটা উনি দেখাচ্ছেন যে উনি বলছেন যে চিলির বিচার ব্যবস্থায় বিংশ শতকের শুরু থেকে ঐতিহাসিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামো আদর্শে প্রথিত অরাজনীতিকতার ধারণা, যেখানে বিচারকদের বিতর্ক থেকে দূরে রাখা, দলীয় পক্ষপাত দুষ্টতা থেকে বিচারিক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বদলে আইন এবং রাজনীতির মধ্যে এক দুর্বোধ্য ধারণাগত দেয়াল তৈরি করা, যার ফলাফল এই বিচারিক দিকশূন্যতা। এর ফলে বিচারকদের মধ্যে তৈরি হয়েছে রক্ষণশীল এবং সংবিধান বিরোধী মানসিকতা। বিচারকদের এই ইনস্টিটিউশনাল মতাদর্শের শিকড় 19 শতকের লিগ্যাল পজিটিভিজমে, যেখানে বিচারকদের আইনের দাস হিসেবে চিহ্নিত করা যায়। হিলবিগ বিচারকদের এই প্রবণতাকে চিহ্নিত করেছেন লিগ্যাল এজেন্সিয়ালিস্ট বা অ্যান্টি পলিটিক্স একটা অবস্থান হিসেবে, যার প্রভাবে বিচারকরা আইন এবং রাজনীতিকে সম্পূর্ণ আলাদা এবং সম্পর্কহীন একটা মানে চর্চা হিসেবে দেখতে চান। মানে মোটামুটি তারা এরকম একটা ফেটিশিস্ট ভিউতে বিশ্বাস করেন যে বিচারক যত কম রাজনৈতিক তিনি তত আইনি। এইভাবে এক ধরনের বিচারকদের মধ্যে তৈরি হয় এক ধরনের রক্ষণশীলতা এবং এক ধরনের আনুগত্যের পরিস্থিতি। তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে মানে কিভাবে ইনস্টিটিউশনাল কাঠামো আমাদের এখানেও আমরা যদি দেখতে পাই যে ইনস্টিটিউশনাল কাঠামো আসলে অনেকভাবেই কাজ করে, মানে এটার ইতিহাস আসলে অনেকভাবে কাজ করে। একই রকম ভাবে এই উদাহরণ টেনে এরকম উদাহরণও টানা যায়, সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে সেনাবাহিনীর সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক কি হবে, এই সম্পর্কের ইতিহাস আসলে এটাকে বলা যায় যে আমরা আসলে প্রাক ইতিহাস বলতে পারি। বিচারিক সম্রতার দীর্ঘ প্রাক ইতিহাস থাকে। ধরেন আমরা 1958 সালে দেখতে পাচ্ছি যে আসলে সামরিক বাহিনীকে বিচার বিভাগ স্বীকৃতি দিচ্ছে, কিন্তু এই ইতিহাস আসলে এই যে ইনস্টিটিউশনাল ফরমেশনের মধ্যে আমাদের এখানকার কলোনিয়াল যে শাসন ব্যবস্থা, এখানকার বিচার ব্যবস্থা, এর আমলাতান্ত্রিক যে মানে কি বলে এমবেডেড একটা পরিস্থিতি এবং এখানে আমলাতান্ত্রিক প্রাধান্য পুরো ব্যবস্থায়, এর একটা বৈষম্যমূলক দিক এবং এর একটা শ্রেণী কি বলে বিভাজনের দিক এবং এর এক ধরনের মানে মোটামুটি বলা যায় যে খুবই নিপীড়নমূলক একটা জায়গা, এই পুরো প্রক্রিয়াগুলোই আসলে শেষ পর্যন্ত মানে এই প্রক্রিয়াকে প্রভাবিত করে। এবং এরকম জায়গা আমরা দেখতে পারি 1958 সালে যখন বিচার বিভাগ 58 সালে সামরিক শাসন জারি হচ্ছে, এর আগেও আমরা আসলে দেখতে পাচ্ছি কি, এর আগেও দেখতে পাচ্ছি যে না সামরিক শাসন আমাদের এখানকার মানে কি বলে এটাকে রাজনৈতিক প্রক্রিয়ায় বিভিন্নভাবে সামরিক সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে, সেনাবাহিনীর প্রাধান্য তৈরি হচ্ছে। তো এই যে সেনাবাহিনীর প্রাধান্য আপনারা যদি দেখেন এটাও জানবেন যে 1948 সালে মানে এরকম দেখা যাচ্ছে যে পরিষদ ভবন, পূর্ববঙ্গের পরিষদ ভবনের উপরে বাইরে ছাত্রদের আন্দোলন ঠেকানোর জন্য সেনাবাহিনীর জন্য দেখা হচ্ছে। 1953 সালে পাঞ্জাবে ধর্মীয় গোলযোগ, ওই কাঠামো বিচার বিভাগের সিদ্ধান্তকে অনেক ক্ষেত্রে প্রভাবিত করতে পারে। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসলে বিচার বিভাগ এরকম একটা মানে রাজনীতিকৃত একটা মানে বিচার বিভাগের জায়গা আমরা দেখি। বিচার বিভাগ আসলে বিভিন্ন মানে কারণে এবং বিভিন্ন ভাবে আসলে তার সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা দেখতে পেয়েছি যে সে এক ধরনের স্ট্র্যাটেজিক মানে ডিফেকশনের কাজ করে, সে অনেক সময় এক ধরনের রক্ষণশীল অবস্থান নেয়, সে অনেক সময় এক ধরনের অ্যান্টি পলিটিক্যাল একটা অবস্থান নেয়, সে এক ধরনের জুডিশিয়াল সেলফ রিস্ট্রেইন্ট এইটার মানে এই অবস্থান নেয়। আবার অনেক সময় দেখা যায় যে সে আসলে মোটামুটি মানে এক ধরনের কি বলে এটাকে
আমরা যদি বলি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসলে মানে কি বলে এটাকে রেজিমের মানে কি বলে আনুগত্য এবং রেজিমের প্রধান যে মৌলিক স্বার্থগুলো এই স্বার্থগুলোকে সে রক্ষার কাজও করে যায়। তো এইটা মোটামুটি আমরা মানে বলতে পারি যে এই থিওরিটিক্যাল জায়গাগুলো দিয়ে আমরা আসলে বিচার বিভাগের আচরণ এই সময় ব্যাখ্যা করতে পারি, এবং আমরা এটাও দেখতে পারি আসলে প্রধানত মানে যেটা হয় বিচারকরা এক ধরনের সেলফ রিস্ট্রেইন্ট মানে অবলম্বন করেন, এবং আমরা এটাও দেখতে পাই যে এই কর্তৃত্ববাদী শাসকরা আসলে এই বিচার বিভাগের আনুগত্য নিশ্চিত করার জন্য মোটামুটি এই যে আমরা যে বলি যে বিচারিক যে পুরো একটা ইউনিট, এই যে যেটাকে আমরা মানে লিগ্যাল কমপ্লেক্স বলতেছি, মানে আইন, বিচার ব্যবস্থা, বিচারক, আইনজীবী, বিচার প্রার্থী, এই পুরো প্রক্রিয়াকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করে, এবং বিরোধী দলগুলোর উপর রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করার জন্য এই আদালতকে আমরা ব্যবহার করতে দেখি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রশাসনিক শৃঙ্খলা আরোপ করার জন্য দেখতে পাই। ক্ষমতাসীন জোটের মধ্যকার বিভিন্ন উপদলের মধ্যে সংহতি রক্ষা। এরকম গবেষণা আছে যে লাতিন আমেরিকার প্রায় মানে 70-71টার বেশি সংবিধান গবেষণা করে দেখা গেছে শেষ পর্যন্ত সংবিধান সামরিক শাসকরা অথবা কর্তৃত্ববাদী শাসকরা সংবিধান প্রণয়ন করতে পছন্দ করেন, কারণ হচ্ছে এর মাধ্যমে আসলে মানে তার নিজের রেজিমের মধ্যে বিভিন্ন ধরনের যে মানে বিবদমান স্বার্থ গোষ্ঠী আছে এগুলোকে সন্তুষ্ট করার জন্য, ক্ষমতার ভাগাভাগি করার জন্য মোটামুটি মানে সংবিধান মানে জনগণের অধিকার রক্ষার একটা কাঠামো, মানে এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সুবিধাজনক একটা কাঠামো সবসময় যে মানে এটা যে প্রেসক্রাইব করে ঘটনা এরকম না। এটা আসলে সংবিধান ইটসেলফ মানে এটা আসলে কর্তৃত্ববাদী শাসকের মানে বিচারকের মতো, বিচার বিভাগের মতো কর্তৃত্ব শাসকের অস্ত্র হিসেবে ব্যবহৃত হইতে পারে। আমার মনে হয় আপনার মানে প্রশ্নের মানে মানে কি উত্তরের কাছাকাছি আমরা অনেকটু যেতে পেরেছি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা যেহেতু আসলে সংবিধানের অর্ধ শতবর্ষ পালন করছি, সংবিধান সংক্রান্ত একটি প্রশ্নে যেতে চাই সরাসরি। আমাদের সংবিধানের 26 অনুচ্ছেদে বলা হয়েছে কোন আইনের যতটুকু সংবিধানের সাথে সাংঘর্ষিক ততটুকু বাতিল হবে। তো ব্রিটিশ বা পাকিস্তান আমলে প্রণীত দমনমূলক বিধানগুলো এখনো তাহলে স্যার কিভাবে টিকে থাকে, এবং এর পেছনের বিচারের রাজনীতিটা স্যার কি? টিকে থাকে মানে এই উত্তর বোধহয় আমরা এতক্ষণে আলোচনায় মানে চেষ্টা করলে পেয়ে যাব। টিকে থাকে আসলে ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য, টিকে থাকে আসলে শেষ পর্যন্ত মানে মানে আমরা যে এক ধরনের কি বলে এটাকে মানে এক ধরনের মানে ইউটোপিয়ান একটা জায়গায় বাস করি, যে আসলে মানে ঠিক আমরা মানে কি বলে এটাকে মানে কিছু প্রক্রিয়া ঠিক করব, এই প্রক্রিয়াগুলো যেভাবে মানে সাজানো হবে এইভাবে কাজ করবে, কিন্তু এখানে আসলে বিভিন্ন স্বার্থ গোষ্ঠী মানে বিভিন্ন সময়ে তার নিজের স্বার্থের পক্ষে এই যে সিস্টেমকে ম্যানিপুলেট করার যে একটা মানে জায়গায় থাকে, ম্যানিপুলেট করার পজিশনে থাকে, এই যে সব সময় এখানে পাওয়ার রিলেশন কাজ করে, এখানে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ কাজ করে, এবং এখানে মোটামুটি হচ্ছে মানে ক্ষমতা তো সবসময় মোটামুটি সে মানে কর্তৃত্ববাদী হয়, এবং একই রকম ভাবে সে দীর্ঘস্থায়ী হতে চায়, সে নিপীড়নমূলক হয়। তো এই প্রক্রিয়া এখানে জারি থাকে। তো এটা সবসময় আসলে ঠিক সাংবিধানিক এবং মানে বিচারিক মানে কি বলে মানে প্রক্রিয়ার প্রশ্ন না, এটা আসলে রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন, রাজনৈতিক পরিবর্তনের প্রশ্ন, এবং মানে রাজনীতিবিদদের মানে কি বলে এটাকে জনগণের প্রতি দায়বদ্ধতার প্রশ্ন অনেক ক্ষেত্রে। আর কেন টিকে থাকে, কিভাবে টিকে থাকে, এই আলোচনাই আসলে আমাদের আজকের বিষয়। আমরা এতক্ষণ এটাই আলোচনা করেছি। ধন্যবাদ স্যার। স্যার, আপনার আলোচনায় আমরা বিভিন্ন মামলার কথা শুনেছি। সেই ধারায় একটা মামলার কথা স্যার আমি বলতে চাই। 1955 সালে যেই রায়টা এসেছিল মৌলভী তমিজউদ্দিন খান বনাম ফেডারেশন অফ পাকিস্তান মামলার, এই রায়ের রাজনীতিটা স্যার কি ছিল, আপনার কাছ থেকে এই ব্যাপারে আলোচনা শুনতে চাই। আচ্ছা, মানে এটা যদি মানে কনটেক্সটটা খুব সংক্ষেপে যদি বলা যায়, সেটা হচ্ছে যে পাকিস্তান তো আসলে মানে শুরু হওয়ার পর থেকে 9 বছর পর্যন্ত, সে প্রথম সংবিধান বানাতে তার আসলে 9 বছর লাগে, মানে সে 56 সাল পর্যন্ত তার সংবিধান হয়। তো প্রথম যে গণপরিষদ তৈরি হয় এটা 54 সালে। মোটামুটি গণপরিষদ নিয়ে অনেক অভিযোগ থাকার পরে 54 সালে নাগাদ সে আসলে যখন মানে আর 1-2 সপ্তাহের মধ্যে সংবিধান খসড়া তৈরি হয়েছে, নানা প্রক্রিয়ার মধ্যে এই খসড়া তৈরি হওয়ার আর 1-2 সপ্তাহের মধ্যে হয়তো একটা সংবিধান দেওয়া হবে, পাশ হবে, এরকম অবস্থায় দেখা গেল যে আসলে গভর্নর জেনারেল আসলে গণপরিষদই ভেঙে দেন। তো গভর্নর জেনারেল আসলে পাকিস্তানের এইখানকে যদি দেখি আমরা, পাকিস্তানের আসলে রাষ্ট্র কাঠামোটা আমাদের দেখতে হয়। পাকিস্তানের রাষ্ট্র কাঠামো আপনারা যদি দেখেন
মোটামুটি এটা হচ্ছে ঔপনিবেশিক, যে এক ধরনের ভাইসরেগাল কেন্দ্রীভূত এক ধরনের মানে শাসন, মানে যেখানে আসলে আসলে ব্যক্তি মানে এই যে গভর্নর জেনারেল বা ভাইসরয় উনি হচ্ছেন সর্বশেষ বা মোটামুটি কি বলে এটাকে তার সিদ্ধান্ত অনুযায়ী, এবং উনি বিচিত্র ধরনের ইমিউনিটি আসলে ভোগ করেন, এবং এই যে মন্ত্রিসভা এবং মানে প্রদেশের শাসন মন্ত্রিসভা এইগুলা মোটামুটি তার উপর নির্ভর করে। তো পাকিস্তান কিন্তু এটা মোটামুটি 1935 সালের যে আইন সেই আইন অনুযায়ী এটা সংশোধনী হয়, এবং 1947 সালের যে আইন 47 সালের ভারত স্বাধীন এটা দিয়ে পাকিস্তান চালু থাকে। এবং পাকিস্তানে যেটা হয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মানে ঠিক বিকশিত হয় না। আবার দেখা যায় যে পাঞ্জাবে যে ওখানকার যে ক্লাস ফরমেশন এবং পূর্ববঙ্গের যে ক্লাস ফরমেশন, এই দুই ফরমেশনের মধ্যে মোটামুটি এক ধরনের চিরস্থায়ী একটা বিভাজন, মানে আর্থসামাজিক কারণে এক ধরনের বিভাজন, এক ধরনের বিভেদ এটা থাকে। তো মোটামুটি যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো বিকশিত হয়নি। যেটা হয়েছে এর আগ পর্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান, ব্রিটিশরা উত্তরাধিকার সূত্রে আমাদের দিকে এখানে রেখে গেছে আমলাতন্ত্র, সেনাবাহিনী, এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী, এবং এই প্রতিষ্ঠানগুলো আবার কেন্দ্রীভূত হচ্ছে পশ্চিম পাকিস্তানে। তো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমলাতন্ত্র, সেনাবাহিনী, এটা ঐতিহাসিক, রাজনৈতিক এবং আর্থসামাজিক কারণেই পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীভূত। তারা তাদের এই যে স্বার্থ, তাদের শ্রেণী স্বার্থ, তাদের গোষ্ঠী স্বার্থ রক্ষা করার জন্য মোটামুটি রাজনৈতিক প্রক্রিয়াকে মানে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে মানে রাখার সবসময় চেষ্টা করে। দেন সংবিধান দিলে যেটা হয়, সংবিধান তখন পাকিস্তান গণপরিষদের দুইটা পক্ষ ছিল। একটা পক্ষ মুসলিম লীগের, মানে মোটামুটি 54 সাল পর্যন্ত কিন্তু আসলে মানে গণপরিষদে একটা দলই ছিল, বিরোধী দল বলা যায় যে ছিলই না। তো মুসলিম লীগ ছিল, কিন্তু দুইটা পক্ষ ছিল, একটা বাঙালি গোষ্ঠী, একটা পাঞ্জাবি গোষ্ঠী। তো বাঙালি গোষ্ঠী আসলে সবসময় বাঙালির মানে কি বলে এটাকে স্বার্থ কাজ করতে ঘটনা এরকম না, জাস্ট এটা মানে কোটারি গোষ্ঠী হিসেবে নিজেদের স্বার্থ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তৈরি করতে। এর মধ্যে একটা অংশের নেতা ছিলেন ফজলুর রহমান, বাঙালি অংশের নেতা ছিলেন, আর ওই পাশে ছিলেন চৌধুরী মোহাম্মদ আলী এরা। তো এই সময় দেখা যায় যে গভর্নর জেনারেলের যে ক্ষমতা এবং এই বাঙালি গোষ্ঠীর সঙ্গে এই পাঞ্জাবি এই গোষ্ঠীর একটা দ্বন্দ্ব তৈরি হয়। গভর্নর জেনারেলের ক্ষমতা এটা কমানোর জন্য বেশ কিছু আইন গণপরিষদ নিতে থাকে। গণপরিষদ তো আসলে একসঙ্গে দুইটা কাজ করে, সে সংবিধান কনস্টিটিউশন অ্যাসেম্বলি হিসেবে কাজ করে, আবার কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করে, মানে ফেডারেল লেজিসলেচার হিসেবে কাজ করে। সে এখানে অনেকগুলো আইন নেয়, অনেকগুলো আইন তৈরি করে, যেটাতে আসলে গভর্নর জেনারেল এই যে একচ্ছত্র ক্ষমতা এটা কেটে ছিঁড়ে ফেলা হবে। এটা একটা কারণ গভর্নর জেনারেলের পক্ষে এরকম একটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার। আরেকটা কারণ আছে, গভর্নর জেনারেল এটা মানে অদ্ভুত কিছু ওই সময়ে রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য অদ্ভুত কিছু আইন ছিল, প্রোডা আইন, পোডো আইন। এই প্রোডা আইনের ব্যাপারটা ছিল এরকম যে আপনি কি বলে এটাকে আপনি আসলে রাজনীতিবিদদেরকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, যে আপনি কোনোভাবে দুর্নীতি করলে বা কোনো কিছুতে আপনাকে অভিযুক্ত করতে পারলে এই প্রক্রিয়াটা খুবই কি বলে এটাকে নির্বাহী প্রসেসে গভর্নর জেনারেল বা রাজনীতিবিদ অভিযোগ করবে গভর্নর বা গভর্নর জেনারেলের কাছে, তারপরে ওইভাবে আসবে। 49 সালে আইন হয়। তো মানে এটা দিয়ে আসলে রাজনীতিবিদদের 5 বছর 10 বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া যাবে। তো এই মামলা মোটামুটি মানে 5টা হয়তো শেষ পর্যন্ত এই 5টা হয়েছে, কিন্তু 5টার পরিমাণে মানে পরিণাম এরকম ছিল যে পশ্চিম পাকিস্তানের 4জন মুখ্যমন্ত্রী, তখন আসলে 4টা ইউনিট যখন ছিল, মুখ্যমন্ত্রী 4জনের বিরুদ্ধে 4টা মামলা। তার মানে হচ্ছে ওই এক মামলায় যদি হয় আপনি রাজনীতি থেকে নিষিদ্ধ, এবং সুতরাং হচ্ছে আপনার মন্ত্রিসভার পতন। তার মানে হচ্ছে এই এক আইন দিয়ে মোটামুটি রাজনীতিবিদদের পকেটের মধ্যে মানে ভয়, মানে আইন কিন্তু মানে একটা, এবং এই আইনের প্রয়োগ খুব কম, কিন্তু এটার প্রভাব এত বেশি, এটা রাজনীতিবিদদের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়ায়। পূর্ব পাকিস্তানে দেখা যায় যে হামিদুল হক চৌধুরী নামে একজন প্রভাবশালী মুসলিম লীগ রাজনীতিবিদ ছিলেন, পরবর্তীতে কেএসপি নেতা হয়েছেন। তো ওনার বিরুদ্ধে একটা পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদদের মধ্যে একমাত্র তার বিরুদ্ধে হয়। এই আইনটাও আসলে দেখা যায় যে ওই যে গণপরিষদ আসলে এই আইনটা বাতিল করার মানে চেষ্টা করে, উদ্যোগ নেয়। তো এইসব কারণে গভর্নর জেনারেল তখন দেখতে পেল যে এরা যদি এই কাজটা করতে পারে, মানে কি বলে এটাকে গভর্নর জেনারেল ক্ষমতাকে যে কমিয়ে আনতে পারে, ইনক্যাপাসিট করতে পারে, তাইলে দেখা যাবে যে এইখানকার তার যে গোষ্ঠী স্বার্থ, এই স্বার্থ রক্ষা হবে না। তখন সে এটা ইয়ে করে দেয়, মানে গণপরিষদ ভেঙে দেয়। এটা সম্ভবত 54 সালের 24 অক্টোবর। এখন গণপরিষদের তখন স্পিকার ছিলেন বাঙালি তমিজউদ্দিন খান, মৌলভী তমিজউদ্দিন খান। তিনি এটা সিন্ধু হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন। সিন্ধু হাইকোর্ট এটা রায় দিল যে ঠিক আছে, এই সিদ্ধান্ত অবৈধ। কিন্তু এটা ফেডারেল কোর্টে আসলে সরকার আপিল করলো, বিচারপতি মনির এবং তখন রায় দিলেন যে না, খুবই টেকনিক্যাল একটা গ্রাউন্ডে, এবং উনি একবারও তার দীর্ঘ রায়ে কোথাও একবারও উচ্চারণ করেননি যে আসলে
গণপরিষদ দেয়া বৈধ কি বৈধ না, উনি টেকনিক্যাল গ্রাউন্ডে মামলাটা বাদ দিয়ে দিলেন যে এই মানে কি বলে এটাকে মানে আইন, ওই যে আইনের অনুমোদনের প্রশ্নে, এই আইন যে আইনের আন্ডারে এই রিট করা হয়েছে এই রিট বৈধ কি অবৈধ, মানে এই আইনটা সংসদে পাশ হয়েছে কিনা, যেখানে গভর্নর জেনারেল স্বাক্ষর আছে কিনা, অনুমোদন আছে কিনা, অনুমোদন নেই, সুতরাং অবৈধ, সুতরাং এই রিটটাই এই টেকনিক্যাল পয়েন্টে উনি নাকচ করে দেন। তো এটা দিয়ে মোটামুটি গভর্নর জেনারেল দেশে শাসন এটা এবং গভর্নর জেনারেল যে প্রক্রিয়া রাজনৈতিক এটা মোটামুটি গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, তাও শেষ পর্যন্ত এই প্রক্রিয়াকে ইয়ে করা, এবং বলা হয় যে গভর্নর জেনারেলের সঙ্গে তার বিশেষ সম্পর্ক ছিল, এবং এই রায় যখন শুনানি হতো প্রত্যেকদিন গভর্নর জেনারেলের একজন কি বলে এটাকে গভর্নর জেনারেলের একজন অফিস থেকে একজন কর্মকর্তা, তাকে দেখা যায় যে ওই সময়ের পুরো সময় সে হওয়ার পরে অফিসে ইনকোয়ারি করে জানা গেল আসলে সে আসলে প্রতিদিন বিচারপতি মনিরের কাছে বার্তা নিয়ে যায় এই গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদের কাছ থেকে। তো এটা ছিল মানে এটা প্রক্রিয়া। এবং আপনারা যদি এটাও দেখেন যে রাজনৈতিকভাবে মানে বিচার বিভাগ কিভাবে প্রভাবিত ছিল, 1958 সালে দোসো মামলা যেটা হয়, এই মামলা কিন্তু একই রকম ভাবে এই যে উত্তর পশ্চিম সীমান্তের ওখানকার সীমান্ত প্রদেশের ওখানকার একটা আইন, সে আইন দেখা গেল সে আইনে একজনকে বিচার করা হলো, এবং এই আইন প্রযোজ্য কিনা, 56 সালের সংবিধানের মৌলিক অধিকার প্রযোজ্য কিনা এইসব নিয়ে, এবং ওই আইন এখন নতুন সংবিধান অনুযায়ী এই যে 58 সালে যে সামরিক ফরমান জারি করা হলো এবং লস কন্টিনিউয়াস অর্ডার এটা অনুযায়ী বৈধ কিনা এইসব আলোচনা। কিন্তু বিচারপতি মুনির ওখানে না গিয়ে উনি কি বলে এটাকে তার দরকার ছিল হচ্ছে এই বৈধতা দেয়া, তার দরকার ছিল হচ্ছে সামরিক শাসনকে বৈধতা দেয়া। উনি মোটামুটি টেকনিক্যাল গ্রাউন্ড টেনে ক্যালসনের থিওরির মোটামুটি কি বলে এটাকে চরম রকমের মানে বিপজ্জনক ব্যবহার করে এবং খুবই বিভ্রান্তিকর ব্যবহার করে উনি আসলে সামরিক শাসনকে বৈধতা দেন। এবং সবচেয়ে মানে এখানে মানে খারাপ নজির তৈরি হয় যেটা, এরকম একটা বৈঠকের কথা আমরা জানতে পারি। এটা 1958 সালের 7 অক্টোবর সামরিক শাসন হয়, তো জারি করা হয়। 27 অক্টোবর ইস্কান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান ক্ষমতা দখল করেন। 9 বা 10 অক্টোবর, তার মানে হচ্ছে মামলা তখন চলছে, ওই সময় কিছুদিন পরে সিদ্ধান্ত হবে। ওই সময় আইয়ুব খান সহ উচ্চ সামরিক কর্মকর্তা এবং প্রধান বিচারপতি মুনিরের একটা বৈঠকের কথা জানা যায়, যেই বৈঠকে আসলে বিচারপতি মুনিরকে প্রধান আইয়ুব খান প্রধান সামরিক শাসক উনি বলছেন, প্রশাসক বলছেন যে আসলে সংবিধান মানে প্রণয়নের প্রক্রিয়া জনগণের কাছ থেকে আসলে কিভাবে সম্মতি আদায় করা যায়। তখন উনি বললেন যে আপনি এটা কাজ করতে, বিচারপতি মুনির পরামর্শ দিচ্ছেন যে আসলে আপনি কি বলে এটাকে আপনি এটা স্বীকৃত নিতেই পারেন, আপনি এটা কি পদ্ধতি, আপনি পশ্চিম পাকিস্তানের বড় বড় যে ময়দানগুলো আছে রাজনৈতিক জনসভা যেখানে হয় সেখানে 2টা, এবং এই এটা হচ্ছে আসলে সংবিধানের একটা খসড়া প্রথমে হচ্ছে আপনি পত্রিকায় প্রকাশ করবেন, এরপরে পশ্চিম পাকিস্তানের 2টা, পূর্ব পাকিস্তানের 2টা বড় জনসভা করবেন। জনসভায় গিয়ে আপনি বলবেন যে এই যে খসড়া এটা আপনাদের অনুমোদন আছে কিনা, তো জনগণ উপস্থিত জনগণ নিশ্চিতভাবে বলবেন যে আপনি এটাতে আপনার অনুমোদন আছে, সুতরাং পাশ হয়ে যাবে, আপনার সম্মতি আদায় হয়ে যাবে। এটা হচ্ছে মানে এই যে প্রক্রিয়া, এইটা দিয়ে মোটামুটি ওই সময়ে বিচার বিভাগ এবং কি বলে এটাকে নির্বাহী বিভাগ, সামরিক শাসক, তাদের মধ্যে যোগসাজশের একটা বড় সড়ো মানে কি বলে এটাকে মানে মানে কি বলে এক ধরনের মানে বিপজ্জনক চরিত্র, বিপজ্জনক প্রতিফলন দেখানো হয় আর কি। তো এটার কন্টিনিউশন আছে, এটার প্রভাব আছে, এবং এটা আমরা দেখতে পাই আমাদের রাজনীতিতে, আমাদের ইতিহাসে, আমাদের এই প্রতিষ্ঠানগুলোর বিবর্তনে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা লেখাপড়া করার সময় সংবিধান বিষয় বা আইন পড়তে গেলে একটা ডক্ট্রিন বা একটা প্রিন্সিপাল প্রায় পড়ি, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন। স্যার, আমি জানতে চাই সাংবিধানিক মামলার ক্ষেত্রে কি ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন প্রয়োগ করা যায়? এই প্রয়োগ করা যায় কিনা, বিচারকের অবস্থান কি হবে, এটা সম্পূর্ণ আসলে মানে মোটামুটি বলা যায় যে আমরা রেদওয়ান স্যারের যে পিএইচডি থিসিস গোল্ডেন মিনস অ্যাপ্রোচ, তো সেটা আমরা দেখতে পারি। কিন্তু এখানে যেটা হয় পলিটিক্যাল কোশ্চেনটা আসলে বিভিন্ন মানে ভিন্ন একটা কনটেক্সটে এটা তৈরি হয়েছে আমেরিকায়। তো মানে আমাদের এখানে সব সময় আমরা মানে এই মানে কি বলে সিদ্ধান্তটা কিভাবে নেব, এটা কিভাবে অ্যাপ্লাই করব, এটা আমাদের জন্য কতটুকু প্রযোজ্য, এবং ভারতের আমরা ইতিহাসও এখানে দেখতে পারি। এবং আমাদের এখানে আমরা দেখবো যে 1995 সালে যখন ওই যে মানে কি বলে এটাকে যখন বিরোধী দল সবাই একসঙ্গে পদত্যাগ করলো, তখন সংসদ এটা কি বয়কটটা কি আসলে ওই যে সংসদ শূন্য হবে নাকি মানে এটাকে অনুপস্থিতি ধরা হবে কিনা নাকি বয়কট, এই বিতর্কে যখন বিচার বিভাগের কাছে প্রথমে তো একটা মামলাও হয়, এরপরে হচ্ছে আসলে রেফারেন্স, ওইটা বাংলাদেশের একমাত্র রেফারেন্স যেখানে
রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে বা সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চান, অ্যাডভাইজারি ওপিনিয়ন চান। তো ওখানে আসলে উনি বিচারপতি এটিএম আফজাল উনি খুব পরিষ্কার করে তখন বলেছেন যে আসলে যে অবস্থাটা এরকম যে সবসময় এইটা মানে এরকম মানে খুবই মানে স্বতঃসিদ্ধ কিছু মানে সবসময় হইতে হবে ঘটনা এরকম না, এটা আসলে কনটেক্সট অনুযায়ী বিচার করা যায়। আমি ঠিক ওই রায়ে বিচারপতি আফজালের অবস্থানের মানে কি বলে এটাকে কোনো মানে অবস্থানকে আমি আসলে মানে সঠিক অবস্থান বলে কোনো মানে মানে কি বলে এটাকে মানে ওই তত্ত্ব প্রচার করার মানে কি বলে অবস্থানও আমি নিচ্ছি না, কিন্তু মানে এটা আসলে আসলে আমাদের কনটেক্সটের উপরে। এবং সবচেয়ে আমার কাছে আমার এখানে মানে এই আলোচনায় আসলে একটা গুরুতর প্রস্তাব হচ্ছে এটা আমাদের মানে আমাদের এখানকার এখন পর্যন্ত লিগ্যাল লিটারেচারে আমাদের এখানকার আলোচনায় সাংবিধানিক রাজনৈতিক আলোচনায় প্রধানত এই দৃষ্টিভঙ্গিগুলো এখনো মিসিং, মাল্টিডিসিপ্লিনারি দৃষ্টিভঙ্গিগুলো মিসিং। এবং একই রকম ভাবে বিচারকে যে এক ধরনের সোশ্যাল কালচারাল ইকোনমিক ডিটারমিনিজমের অংশ মার্ক্সবাদী সমাজতত্ত্বের থিওরি অনুযায়ী, যে এক ধরনের মানে সামাজিক যে অর্থনৈতিক এবং সামাজিক আর্থসামাজিক পরিস্থিতির উনি মানুষ, একজন বিচারক অথবা একজন আইনজীবী অথবা একটা বিচার ব্যবস্থা, যে অর্থনৈতিক ওই সামাজিক আর্থরাজনৈতিক পরিস্থিতির প্রভাব তার উপরে পড়বে এবং ওই মানে অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি তার উপর তাকে বিভিন্নভাবে অ্যাক্ট করাবে, এই মানে কি বলে এক ধরনের মানে এই যে পজিশন এই পজিশনটা নেই। এবং এই জন্য বিচার বিভাগের কার্যক্রম সে প্রতিদিন আমাদের যেভাবে মেক করে, আমাদের রিমেক করে, আমাদের আনমেক করে, এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো ক্রিটিক্যাল এটার কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, কোনো ধরনের ক্রিটিক্যাল এটার ইভালুয়েশন নাই। এক ধরনের ইমিউনিটি এবং এক ধরনের আমরা আসলে বিচার বিভাগকে আসলে বিপদের মুখে মানে আমরা আসলে ফেলে দিচ্ছি। এবং মানে এই যে একটা মানে কি বলে অবস্থান এক ধরনের, এটা আমার মনে হয় মানে এক ধরনের খুবই ভয়াবহ রকমের দুর্বল একটা একাডেমিক এবং একাডেমিয়ার লক্ষণ। এই জিনিসকে চ্যালেঞ্জ করা, এই জিনিসকে সামনে নিয়ে আসা যে আমাদের আসলে এরকম ইমিউন একটা জায়গায় ছেড়ে দেওয়া উচিত না। আমাদের বোধহয় এই আলোচনাগুলোকে আরো মানে মানে বড় গ্রাউন্ডে মানে সামনে নিয়ে আসা দরকার। এবং তাতে যেটা হবে আমাদের এখানকার মানে আমাদের যে ইনস্টিটিউশন আপনি যে প্রশ্ন করলেন, আমরা আমাদের সিদ্ধান্তগুলো কি হবে, আমাদের প্রক্রিয়া কি হবে, আমরা আমাদের সমস্যার সমাধানগুলো কিভাবে করতে পারবো, আমাদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারবো, আমরা আমাদের বিচারিক প্রক্রিয়াটা কিভাবে স্বচ্ছ করতে পারবো, জনবান্ধব করতে পারবো, এই প্রক্রিয়াগুলো তখন আমাদের জন্য চিহ্নিত করা সহজ হবে। ধন্যবাদ স্যার। স্যার আপনার আমি গত যে প্রশ্নটি আপনাকে করেছিলাম সেখান থেকে আপনার একটা কথার উদ্ধৃতি ধরে বলতে চাই যে আপনি যেটা বলছিলেন বিচারকের উপরও বিভিন্ন বিষয়ের বা সময়ের বা সম্পর্কের প্রভাব পড়তেই পারে, কারণ বিচারকও তো মানুষ বটে। এক্ষেত্রে রোনাল্ড ডরকিন মনে করতেন যে বিচারক তার রাজনৈতিক দর্শন মুক্ত হয়ে রায় দিতে পারেন না। স্যার আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, তার মানে কি প্রতিটি রায় বিচারকের নিজস্ব দর্শনের প্রতিফলন ঘটে? আপনার মূল্যায়নটা কি হবে স্যার, সে ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছি। আচ্ছা, মানে এটা খুবই নরমেটিভ প্রশ্ন। এই প্রশ্নের মানে কি বলে এটাকে মানে হা না উত্তর দেওয়া খুব কঠিন, খুব বিপজ্জনক। কথা হচ্ছে যে আসলে আমরা তো আসলে কিছু প্রক্রিয়া মানে আসলে নির্ধারণ করি, ওই প্রক্রিয়া অনুযায়ী আমরা রায় দিই, ওই প্রক্রিয়া অনুযায়ী আমি সিদ্ধান্তগুলো বিচার বিভাগ গ্রহণ করে। এবং এই প্রক্রিয়ার সবলতা দুর্বলতা আছে, এই প্রক্রিয়ায় মানে সমস্যা আছে, কিন্তু আমরা এই প্রক্রিয়াকে মানে আমাদের একটা আপত্তির জায়গা হচ্ছে মানে আমরা যদি এই প্রক্রিয়াটাকে আমরা মানে খুবই কি বলে এটাকে ইমিউন একটা জায়গায় তৈরি করে নিয়ে ফেলি, এবং একটা জায়গায় যদি এরকম জায়গায় নিয়ে ফেলি যে এটা মোটামুটি একটা মানে জায়গা যেখানে আসলে মানে কি বলে বিচ্যুতির জায়গা থাকে না, যেখানে খুব মানে কি বলে এটাকে মানে কি বলে সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রে ভিন্ন যে অ্যাসপেক্ট গুলো আছে এগুলো দিয়ে প্রভাবিত হইতে পারে, এরকম জায়গায় না থাকা। এবং আপনি যদি দেখেন যে শেষ পর্যন্ত বিচারকদের কোন রকমের এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোন ধরনের এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, এখানকার আর্থসামাজিক ব্যবস্থার ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্স কাজ করে কিনা, কাজ তো করেই। মানে এটা যদি আমরা ইতিহাসে দেখি এবং এইটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সিদ্ধান্ত তো আমরা দেখতেই পাই, এবং ওই সিদ্ধান্তগুলো আপনি যদি দেখেন এই আলোচনা আমি যে বারবার বলছি আমাদের এখানে এই পজিশনটা নেই, এটা বলার কারণ আছে। আপনারা যদি দেখেন এই যে 1958 সালে মনিরের বিচারপতি মনিরের যে পজিশন, 1900 এই কি বলে এটাকে আমাদের এখানকে 75-এর পরে আমাদের বিচারপতিদের যে পজিশন, আমাদের বিচার বিভাগের যেসব পজিশন, এইসব পজিশনকে এখনো পর্যন্ত আমরা কিন্তু ক্রিটিক্যালি দেখি না। আমরা এক ধরনের অ্যাপোলজিস্টিক একটা অবস্থান থেকে তৈরি করি এবং এরকম
আমি অন্তত আমি আপনাকে বলতে পারি যে এই বিচারপতি মুনিমের লেখা আছে, এবিএম পাটোয়ারি ওনার লেখা আছে, এবং আমাদের এখানে যেসব বইপত্র পড়ানো হয়, আমি আমি যদি বলি আমাদের এখানে কনস্টিটিউশনাল লর এক ধরনের কমন রিডিং কি, কমন রিডিং হচ্ছে জিডব্লিউ চৌধুরীর বই কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। আমরা যদি আরেকটা কমন রিডিং দেখি রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, ওটা যদি দেখি আমরা কেবি সাইদের ওই যে পাকিস্তান যে বই, ওই বই ফরমেটিভ ফেজ বা এরপরে পলিটিক্যাল ডেভেলপমেন্ট অফ পাকিস্তান, এই বইগুলো কিন্তু একই রকম। এই যে বিচার বিভাগ যে এই পজিশন, সে যে এক ধরনের সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছে কর্তৃত্ববাদী শাসকদের, এই অবস্থানের পক্ষে এক ধরনের যৌক্তিকতা নিরূপণের চেষ্টা, এই চেষ্টাটা কিন্তু আমাদের এখানে থাকে। এবং কিন্তু বিপরীতে এই যে এই পজিশনগুলো যে নিন্দনীয়, এই পজিশনগুলো যে সমস্যাজনক, এই বক্তব্যটা আমাদের মনে হয় জোর করে বলার, মানে আমাদের বিচার বিভাগের অবস্থানকে শক্তিশালী করা, একে জনবান্ধব করা, জনগণের আস্থা আরো মানে এর প্রতি মানে কি বলে বাড়ানোর জন্য আমাদের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা দরকার। এটা নিয়ে একটা মজার আলোচনা আপনারা যদি দেখেন, বলা হয় প্রথমবারের মতো যে বিচারকরা আসলে যখন সে আসলে কোন একটা কর্তৃত্ববাদী শাসকের এবং কোন একটা ট্রানজিশনাল পিরিয়ডে গিয়ে কোন একটা মানে কি বলে এটাকে জনবিরোধী মানে গোষ্ঠীর সঙ্গে মানে এক ধরনের সমঝোতামূলক অবস্থানে যায় বিভিন্ন ধরনের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, তখন আসলে বিচারকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এটা প্রক্রিয়া কি হবে, এটা প্রক্রিয়া এইটা একটা প্রস্তাব আমরা মানে ইন্টারেস্টিং প্রস্তাব আমরা দেখতে পারি হ্যান্স পিটার গ্রেভার, উনি সম্ভবত অসলো ইউনিভার্সিটির সোশিয়োলজি অফ ল এর প্রফেসর, ওনার বই আছে জাজেস এগেইনস্ট জাস্টিস অন জাজেস হোয়েন দ্য রুল অফ ল ইজ আন্ডার অ্যাটাক। তো মানে যখন মানে রুল অফ ল মানে আইন প্রণেতারা আসলে এখানে মানে আইনের শাসনের মানে এটা চরম লঙ্ঘন করেন, এবং তখন বিচারকের যে ভূমিকা থাকে, এই যদি মানে তখন এই কর্তৃত্ববাদী শাসকের, তারপর হচ্ছে গণবিরোধী শাসকের, গণতন্ত্র বিরোধী অবস্থানের পক্ষে অবস্থান নেয়, তাকে কিভাবে কি বলে এটাকে মানে এক ধরনের ইয়ের মধ্যে প্রক্রিয়ার মধ্যে এক ধরনের কি বলে এটাকে প্রশ্নের মুখোমুখি করা যায়, তাকে একটা মানে কি বলে এটাকে মানে একটা প্রক্রিয়ার মধ্যে আনা যায়, এই প্রস্তাব আসলে এই বইয়ের মধ্যে আছে। তার মানে হচ্ছে এই প্রক্রিয়াটা আসলে মানে এই আলোচনাটা সম্ভব, এবং এই আলোচনাটা মানে ঠিক, তবে এরকম মানে মানে সরাসরি না, এটা আসলে প্রক্রিয়াগত আলোচনা, এই আলোচনা এইভাবেই করা উচিত আর কি। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের দর্শকদেরও কিছু প্রশ্ন এসছে, কিন্তু তার আগে আমরা বলতে চাই যে আমাদের পক্ষ থেকে প্রশ্ন স্যার এখনো বাকি রয়েছে, আমরা আগে এই প্রশ্নগুলো শেষ করতে চাই। স্যার, সংবিধান পড়তে গেলে আরেকটা ব্যাপার চলে আসে, ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার, এর পক্ষে বিপক্ষে, এর বিবর্তন নিয়ে, এর সম্ভবত দূর ভবিষ্যতে এর অস্তিত্ব নিয়ে অনেক কিছু নিয়ে অনেক গবেষণা আছে, তর্ক বিতর্ক আছে। স্যার, আপনার কাছে আমি জানতে চাই যে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচারের যখন উদ্ভব হলো, সেই উদ্ভবটা কি আসলে বিচার বিভাগের রাজনীতিকরণ করতে উৎসাহিত করেছে? করেছে করেছে অন্তত এইভাবে বলা যায়। ধরেন হচ্ছে 1963 সালে আমরা যদি আমাদের এখানে দেখি, আমাদের এখানে এটার একটা মানে কি বলে মানে আমরা তো প্রি হিস্ট্রি টানলে 1963 সালের ওই যে মন্ত্রীর মামলা, যেটা ফজলুল কাদের চৌধুরীর যে মামলা, সেই মামলাকে মানে আমরা ধরি যে ওখানে প্রথম কনস্টিটিউশনাল সুপ্রিমেসির কথা বলা হচ্ছে, সংবিধানের একটা স্ট্রাকচারের কথা বলা হচ্ছে মোটামুটি ভাবে। এরপরে আমরা বলি যে কেশবানন্দ মামলা, এর মাধ্যমে ভারতের মাধ্যমে আমরা এটা পাইছি। তো যেটা হয় যে মানে ওই যে আপনারা দেখবেন, আমি এর আগে কর্নেলিয়াসের মানে কি বলে এটাকে জুডিশিয়াল পজিশনের কথা আলোচনা করেছি, বিচার বিভাগের সামগ্রিক অবস্থানের কথা আলোচনা করেছি। তো দেখবেন যে মাঝে মাঝে মানে এইরকম এই যে আমি এই যে এই লাতিন আমেরিকার বিভিন্ন দেশের অথবা সাউথ আফ্রিকা, অ্যাপারথেইডের সময় সাউথ আফ্রিকা, তারপর হচ্ছে মানে এই যে কর্তৃত্ববাদী আমলে সিঙ্গাপুর, এই সব জায়গার বিচার বিভাগের মানে কি বলে এটা বিবর্তন যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে মাঝে মাঝে কর্তৃত্ববাদী শাসনে এইরকম কিছু পজিশনও নিতে হয় যে বিচার বিভাগকে আপাতত দৃষ্টিতে মনে হবে মানে সে খুবই স্ট্রং খুব পজিশন নিচ্ছে রেজিমের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত সে আসলে এটা নিচ্ছে। দেখেন মানে বিচার বিভাগকে প্রধানত তার কি দরকার, প্রধানত তার দরকার তার বৈধতার জন্য। একজন গণবিরোধী শাসক, কর্তৃত্ববাদী শাসকের বিচার বিভাগের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সে তাকে বৈধতা দেবে, বৈধতার প্রশ্নগুলো এগুলো আসলে বিচার বিভাগ নিশ্চিত করবে। এখন সেই বিচার বিভাগ যদি প্রত্যেক দিন প্রতি কথায় কথায় এই সেই
কি বলে এটাকে, এই সামরিক শাসকের যদি কথায় কথায় প্রত্যেকদিন উঠবস করে এটা জনগণ দেখতে পায় যে সামরিক শাসকের যা বলে তা শুনে, তাহলে কি তার বৈধতার প্রশ্ন তৈরি হবে? তো প্রথমে বিচার বিভাগকে আসলে তার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হয়, তার কিছু অবস্থান তৈরি করতে হয়। তো এই অবস্থান তৈরি করা এরকম কিছু রায় হচ্ছে, আমরা যদি ধরি এই রায়টাকে এই আলোচনায় আমরা এইভাবে শুরু করতে পারি। এটা বলা যায় যে এক ধরনের পলিটিক্যাল পজিশন। বলা হচ্ছে এটা পলা নিউবার্গ ওনার জাজিং দ্য স্টেট পাকিস্তানের এই কোর্ট পলিটিক্স নিয়ে ওনার যে আলোচনা 95 সালের বই ক্যামব্রিজ থেকে, ওই বইতে উনি বলতেছেন যে এটা আসলে বিচারপতি কর্নেলিয়াস বা সুপ্রিম কোর্ট আইয়ুব খানের সঙ্গে, সামরিক শাসনের সঙ্গে এই যে মনিরের পর্ব থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে এক ধরনের কি বলে এটাকে দেন দরবারের মধ্যে গিয়ে এক ধরনের ভারসাম্যমূলক অবস্থান তৈরি করছেন, সেই অবস্থানের ফলাফল হচ্ছে এরকম রায়গুলো, এই যে এই সময়ের যে এই 64-65 এই রায়গুলো। এবং আমি যদি এই কথা আমি মোটামুটি আলোচনাটা কিভাবে প্রেস করছি হয়তো পরিষ্কার হয়েছে। আমি একটা কথা দিয়ে শেষ করতে পারি, রেদওয়ান স্যার তার সম্ভবত 2016 সালের আর্টিকেলে খুব পরিষ্কার ভাবে বলেছেন এটা একবারে আমাদের এখানে এটা হট বেড আর কি, ওভার জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স এর এটা তো এটা একটা এটা সমস্যাজনক এবং এটা কন্টেস্টেড সাইট আর কি সব সময়। তো এই জিনিসকে এইটা দিয়ে আসলে, এবং আমরা একটু আগে যেটা বললাম লিগ্যাল এসেনশিয়ালিস্ট একটা পজিশন তৈরি করা এবং শাসনের পক্ষে অথরিটেরিয়ান রুলের পক্ষে, এটাকে দীর্ঘস্থায়ী করার পক্ষে এটাকে কাজে লাগানোর সুযোগ আছে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের পক্ষ থেকে প্রশ্ন এখানেই শেষ। আরো জানতে পারলে হয়তো ভালো লাগতো, কিন্তু সময়ের স্বল্পতা যেমন আছে তেমনি আমরা দর্শকদের প্রশ্নের উত্তরও চাই আপনার কাছ থেকে। আমাদের দর্শক নাজিয়া আফরোজ অনন্যা প্রশ্ন করেছেন আমাদের লাইভে, বর্তমানে বাংলাদেশ বিচার বিভাগে একটা ডিজিটাল ট্রান্সফরমেশন এসেছে কোভিড-19 এর পরে। এতে এত মাস পিপল মারা যাওয়ার পরেও এটাকে একটা একদিক দিয়ে ব্লেসিং বলা চলে, তবে এটা জনসাধারণ পর্যন্ত পৌঁছেছে কি, তারা কতটুকু উপকৃত হচ্ছে এবং এটা কতটা ট্রান্সপারেন্ট ইকুইটেবল জাস্টিস এনশিওর করার ক্ষেত্রে? এই আলোচনাটা কি বলে এই প্রশ্নটা এখনো ঠিক পরিস্থিতি এখনো ম্যাচিউর না কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কারণ হলো তো ব্যাপারটা মাত্র, এবং এই প্রক্রিয়া তো আসলে আমাদের এখানে জুডিশিয়ালাইজেশন আসলে শেষ পর্যন্ত সম্ভব তো হয়নি। এখন পর্যন্ত বাংলাদেশেই আমরা ডিজিটালাইজেশন, আমাদের যে সেবাগুলো, এই সেবাগুলোতে প্রচুর সমস্যা আছে। আর এইটা এখনো পর্যন্ত আমার মনে হয় যে প্রশ্নটা খুবই, আমরা জেনারিক ভাবে যদি আমরা আলোচনা করি বাংলাদেশের ডিজিটাল সেবা ডিজিটালাইজেশনের যে একটা হচ্ছে সম্ভাবনা, এই সম্ভাবনা হলে এখানে এক ধরনের ডেমোক্রেটাইজেশনের সুযোগ থাকে। আর এটার অসুবিধা ধরেন হচ্ছে সার্ভাইলেন্স, এটার অসুবিধা হচ্ছে এইগুলোর কি বলে এটাকে শোষণের সুবিধাজনক কাজে ব্যবহার করা। এই জিনিসটা সাধারণভাবে আলোচনা করা যায়, কিন্তু বিচার বিভাগের স্পেসিফিক ক্ষেত্রে এটা এখন পর্যন্ত জনবান্ধব হচ্ছে কিনা, সাধারণভাবে বলা যায় যে এটা একটা ডিজিটালাইজেশন হইলে এর এক ধরনের সাধারণ কি বলে ডেমোক্রেটিক একটা প্রক্রিয়া, ডেমোক্রেটিক জায়গায় প্রসেসের মধ্যে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, এখানে বৈষম্য কমার সুযোগ তৈরি হয়, অর্থনৈতিক অ্যাক্সেস বাড়ে, এবং একই রকম ভাবে এর মধ্য দিয়ে আসলে নিয়ন্ত্রণের প্রক্রিয়াও আসলে এক ধরনের সমূহ নিয়ন্ত্রণের প্রক্রিয়াও আনয়ন করা সম্ভব আর কি। কি বলে এটাকে কোনো একটা স্পেসিফিক রেজিমের পক্ষে। আমার মনে হয় আমি মোটামুটি পরিষ্কার করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এ ধরনের সহজ সাবলীল বক্তব্যের জন্য। কারণ সত্যি কথা বলতে বিচারের রাজনীতি ও রাজনীতির বিচার শব্দগুলো যেমন আমাদের জন্য খুব সহজ, ঠিক ততটাই কঠিন। কারণ আমরা হয়তো এগুলো নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমরা যদি গবেষণার দিকে যাই বা আইনের লেখাপড়ার দিকে যাই, তাহলে অনেকগুলো ধারণা আছে যে ধারণাগুলো আমাদের বিবর্তন জানতে সাহায্য করবে, আমরা হয়তো জানতাম না, বা পড়লেও অনেক সময় বোঝা যায় না। এত সহজভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার আমরা আশা করি ভবিষ্যতেও আমরা আপনাকে আমাদের পাশে পাবো। মেহেরবা, আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। দর্শক, আজকের মতো আমাদের আলোচনার এখানেই সমাপ্তি। আমাদের পরবর্তী পর্বগুলো জানার জন্য এবং দেখার জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে, এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে ফিডব্যাক ফর্ম যেটা আছে সেখানে গিয়ে আজকের পর্বের ব্যাপারে আপনার যে মতামত বা পরামর্শ সেটা জানাতে পারেন। এবং পরবর্তীতে আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ। শুভরাত্রি।